আগের দিন আমরা এই পাকজ রূপোৎপত্তিটা দেখলাম, যে উম পাক মানে তেজস সংযোগ, সেই তেজস সংযোগের ফলে রূপাদির উৎপত্তি কিভাবে হয় সেটা দেখেছি। এবং সেই প্রসঙ্গে পাক বিষয়ক যে ন্যায় এবং বৈশেষিকের পার্থক্য মতের দিক থেকে সেটাও দেখেছি। আমরা যা দেখেছি তাতে করে সিদ্ধান্ত হয়েছে যে বৈশেষিকরা পাক একমাত্র কোথায় স্বীকার করেন, একমাত্র পাক কোথায় হয়? পরমাণু। পরমাণুতে। কিন্তু নৈয়ায়িকরা তা স্বীকার করেন না। নৈয়ায়িকরা বলেন যে পাক পরমাণুতেও যেমন হয় তেমন অবয়বীতেও হয়, অবয়বী এবং অবয়বে একসাথে পাক হয়। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক পার্থক্য এনাদের মতে। তারপর নৈয়ায়িকদের মত হচ্ছে পিঠর পাকবাদ, আর বৈশেষিকের মত হচ্ছে পিলু পাকবাদ। হ্যাঁ, রাজদীপ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি এখানে যে পিঠরোপাকবাদী যারা, হ্যাঁ, তারা বলছে যে যেমন পরমাণুতেও হয় তেমন অবয়বেও হয়। এখন অবয়ব বলতে আমরা দ্বিয়াণুক বা ত্রিয়াণুক ইত্যাদিকে বুঝছি, মানে হ্যাঁ, সেটা কখনো অবয়ব হচ্ছে কখনো অবয়বই হচ্ছে। তো হ্যাঁ। এখন বক্তব্য হচ্ছে যে দ্বিয়াণুকে যখন আর কি এটা হচ্ছে, ওই পাকটা হচ্ছে, তখন তো সেটা দুটো পরমাণুতে হচ্ছে, যেখানে দুটো পরমাণু একসাথে যুক্ত। তো হুম। সেক্ষেত্রেতেও সেই পরমাণুতেই তো পাকটা হচ্ছে, তাহলে দ্বিয়াণুক বা হ্যাঁ, ত্রিয়াণুক বা অবয়বী। অবয়বী বা বলবার কি দরকার ছিল? দেখুন, অবয়বীর সমস্যাটা কি হচ্ছে, অবয়বী মানে তার অংশ আছে, বিভিন্ন দিক আছে। ঠিক আছে? এবার ওপরের সারফেসে অবয়বী মানে বিভিন্ন দিক বিশিষ্ট সে, তার ওপরের সারফেসে পাক হলো, ভেতরের সারফেসে নাও হতে পারে, তাই না? সেই জন্য এনারা বলছেন না না, সব। সেটা তো আপনি বলেছিলেন যে বিভিন্ন ছিদ্র আছে, হ্যাঁ, তার সেটাই তো তার সূক্ষ্ম মানে। যে ছিদ্র আছে তার মধ্যে দিয়ে তো অগ্নিকণা প্রবেশ করছে। তো আমি বলতে চাইছি যে সেই অগ্নিকণাগুলো প্রবেশ করে সেই পরমাণুর কাছেই পৌঁছে যাচ্ছে, ফলে পরমাণুতেই তো স্বীকার করলে হয়। ব্যাপারটা হলো কি, পরমাণুতে যদি মানে পাক হতে হয়, সেই দ্রব্যটার ধ্বংস হতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ হবে না। এখানে এরকম সিদ্ধান্ত আছে যে বৈশেষিকদের যে ওই ক্ষণ বিভাগগুলো আছে না, তাতে আছে যে এই মানে পরমাণুতে যদি পাক হতে হয়, একেবারে শুধু পরমাণুতে, তাহলে সেই দ্রব্যটার ধ্বংস হতে হবে, দ্রব্যটাকে ভেঙে যেতে হবে, পরমাণু পর্যন্ত পৌঁছাতে হবে। তারপর পরমাণুতে পাক হয়ে তারপর সেখান থেকে আহ দেনুক প্রভৃতি আবার উৎপন্ন হবে। এই প্রক্রিয়াকে স্বীকার করতে হবে। কিন্তু নৈয়ায়িক কিন্তু এই প্রক্রিয়াকে স্বীকার করেন না। তিনি বলেন যে পুরো যে দ্রব্যটা, তাতে অগ্নিকণার এমনই সামর্থ্য আছে, সে পুরো দ্রব্যের সমস্ত অংশে পৌঁছাতে পারে। সে অবয়বীর উপরের অংশে হোক বা অবয়বে হোক, সব জায়গাতেই যেতে পারবে, তাই পাক সব জায়গাতেই হতে পারবে। ঠিক আছে? এই সমস্যাটা বেসিক্যালি ওইখানে দিই, যে শুধু পরমাণুতে পাক স্বীকার করতে গেলে, শুধু পরমাণুতে, তাহলে কিন্তু দ্রব্যটার ধ্বংস স্বীকার করতে হবে, কিন্তু সেটা নৈয়ায়িকরা স্বীকার করেন না। দ্রব্যটা ওই আগুনের মধ্যে ধ্বংস হয়ে তারপর পরমাণুতে পাক হয়ে তারপর আবার সেই আহ মানে ঘটের উৎপত্তি হবে, এটা ঠিক যেন মানা যায় না। ঠিক আছে? সেই জন্য পরমাণু অবয়ব এবং অবয়বী এবং অবয়ব, সেটা পরমাণু পর্যন্ত অবয়ব হোক, তাতে একসাথে পাক স্বীকার করেন। ঠিক আছে? এখন মুশকিল হলো কি, আপনি যে প্রশ্নটা করলেন না, যে যদি ওরকম হয় যে পরমাণুতে হয়ে যাচ্ছে, তাহলে আবার অবয়বীতে স্বীকার করা দরকার কি? এখন এইখানে এই মতে কিন্তু, ন্যায় বৈশেষিক মতে কিন্তু অবয়ব যেটা, সেটা পরমাণু পুঞ্জ নয়। এই সরি, অবয়বী যেটা, সেটা পরমাণু পুঞ্জ নয়, পরমাণু থেকে তৈরি হওয়া ভিন্ন একটা জিনিস। তাই জন্য এই নৈয়ায়িকদের মতকে আরম্ভবাদ বলে। ঠিক আছে? কার্য আর কারণ তারা কিন্তু স্বতন্ত্র, কারণ আলাদা, কার্য আলাদা। ঠিক আছে? তাই সেখানে আহ মানে যদি আপনি শুধু কারণে বলেন, তাহলে কিন্তু ক্ষণের ভেদ চলে আসবে, যে অন্য ক্ষণে প্রথমে কারণে হচ্ছে, পরমাণুতে হচ্ছে, তারপর অবয়বীতে হবে, এরকম ভেদ চলে আসবে। নৈয়ায়িকরা ওই ভেদটুকুও স্বীকার করেন না, একসাথে হয়। ঠিক আছে? পরমাণু পর্যন্ত মানে অবয়বী থেকে পরমাণু পর্যন্ত পুরো দ্রব্যটাতে একই সাথে পাক হয়। বৈশেষিকদের মত হলো আগে পরমাণুতে হয়ে যাবে, তারপর কারণ ও গুণ প্রক্রমে মানে পরমাণুর রূপটা দেনুকের রূপ উৎপন্ন করবে, দেনুকের রূপটা ত্রসরেণুতে রূপ উৎপন্ন করবে, এরকম। নৈয়ায়িক তা বলেন না, পুরোটার ক্ষেত্রেই অগ্নিসংযোগ ই অসমবায়ী কারণ হবে, অন্য কিছু নয়। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
এই যে আপনার প্রশ্ন না, এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এই ভাষা পরিচ্ছেদে। ওই গুণখণ্ডে পাকজ রূপ উৎপত্তির প্রক্রিয়া আছে, সে কঠিন প্রক্রিয়া বৈশেষিকের। সেখানে কতগুলো ক্ষণের অপেক্ষা থাকে এই বিষয়ে আলোচনা আছে। কেউ পঞ্চক্ষণ, কেউ 6টা ক্ষণ, কেউ 7টা ক্ষণ, কেউ 8টা, কেউ 9টা, কেউ 10টা, কেউ 11টা, মানে 5 থেকে 11 পর্যন্ত ক্ষণ, মানে এরকম আলাদা আলাদা মতামত রয়েছে। এবং সেই প্রক্রিয়াটাও একটু জটিল। এই জন্য না একটা কথাই আছে যে বৈশেষিক তাকেই বলা হয়, আপনার জানা থাকবে কারিকাটা, যার দ্বিত্বের উৎপত্তি, পাকজ উৎপত্তি এবং বিভাগজ বিভাগের উৎপত্তিতে বুদ্ধি স্খলিত হয় না, তাকেই আমরা বৈশেষিক বলে বলবো। দ্বিত্বে চ পাকজোৎপত্তৌ বিভাগে চ বিভাগজে यस्य न স্খলিতা বুদ্ধিঃ তম বৈশেষিকম বিদুঃ। ঠিক আছে? দ্বিত্ব, পাকজ মানে দ্বিত্বের উৎপত্তি, পাকজ উৎপত্তি, পাকজ রূপ রসাদি যা কিছু হতে পারে তার উৎপত্তি, এবং বিভাগজ বিভাগের উৎপত্তি, এতে এর ক্রমে যে ব্যক্তির বুদ্ধি স্খলিত হয় না তাকেই বৈশেষিক বলে জানবেন, সেই একমাত্র বৈশেষিক। ঠিক আছে? তাই এগুলোতে বিশেষ করে স্ট্রেস দেওয়া হয়েছে, মানে এগুলোর প্রক্রিয়া জটিল। এখানে দিক মাত্র নির্দেশ করা হয়েছে তর্ক সংগ্রহ গ্রন্থে। যাক, তো আমরা যেই প্রক্রিয়া দেখলাম তাতে নৈয়ায়িক হলেন পিছরপাকবাদী, মানে একসাথে পরমাণু অবয়ব এবং অবয়বীতে একসাথে পাক স্বীকার করেন। কিন্তু বৈশেষিক কেবল অবয়বে পাক স্বীকার করেন, সেই অবয়ব থেকে কারণ ও গুণ প্রক্রমে অবয়বীতে রূপের উৎপত্তি হয়। ব্যাস। এখন এই যে কতটা হয়েছিল আগের দিন, রূপাদি এখান থেকে হবে মনে হয়, রূপাদি চতুষ্টয়ম উদ্ভূতম প্রত্যক্ষম। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। পৃথিবীতে যে রূপ রস গন্ধ স্পর্শ, সেটা পার্থিব পরমাণু বা দ্যনুক সব জায়গাতেই সে অনিত্য। পার্থিব দ্রব্যে রূপ রস গন্ধ স্পর্শ সবসময় অনিত্য, কিন্তু আহ জল তেজ বায়ু এখানে তাদের পরমাণুগত যে রূপ রস গন্ধ স্পর্শ, তাতে তারা নিত্য, দ্যনুক আদিতে তারা অনিত্য। ঠিক আছে? তিনি বলছেন রূপাদি চতুষ্টয়ম উদ্ভূতম প্রত্যক্ষম। রূপাদি চতুষ্টয় প্রত্যক্ষ কখন হবে? যখন সে উদ্ভূত হবে। যখন সে উদ্ভূত হবে তখনই প্রত্যক্ষ হবে। অনুদ্ভূত থাকলে তখন সে অপ্রত্যক্ষ। ঠিক আছে? আমাদের চক্ষুর ইন্দ্রিয়ের মধ্যে রূপ রয়েছে, কিন্তু চক্ষুর ইন্দ্রিয়ের রূপকে আমরা প্রত্যক্ষ করতে পারি না। কেন? কারণ সেটা অনুদ্ভূত। অনুদ্ভূত। ঠিক আছে? সেই উদ্ভূতত্ব মানে কি তাহলে? উদ্ভূতত্বম প্রত্যক্ষত্ব প্রয়োজক ধর্ম। উদ্ভূতত্ব হচ্ছে একটা ধর্ম। উদ্ভূতত্ব একটা ধর্ম যেটা প্রত্যক্ষত্বের প্রযোজক, যেটা থাকলে তবে তার প্রত্যক্ষ হয়। প্রত্যক্ষত্বের প্রযোজক একটি ধর্ম হলো উদ্ভূতত্ব। ঠিক আছে? উদ্ভূতত্ব হলো এমন একটি ধর্ম যেটা প্রত্যক্ষত্বের প্রযোজক। আর অনুদ্ভূতত্ব কি? তার অভাব। উদ্ভূতত্বের অভাব হলো অনুদ্ভূতত্ব। তদ অভাব অনুদ্ভূতত্ব। উদ্ভূতত্বের অভাব হলো অনুদ্ভূতত্ব। ব্যাস। এখানে রূপ রস গন্ধ স্পর্শ সম্বন্ধে আমাদের আলোচনা শেষ। তারপরে যথা উদ্দেশ্যে এসে যায় সংখ্যা। সংখ্যার লক্ষণ কি? এখানে বলছেন একত্বাদি ব্যবহার হেতু সংখ্যা। একত্বাদি ব্যবহার তার হেতু, সে হচ্ছে সংখ্যা। এখানে একত্ব ব্যবহার বলতে একত্ব প্রকারক ব্যবহার, মানে অয়ম এক অয়ম এক এইরকম যে ব্যবহার, ঠিক আছে, সেটা হচ্ছে একত্ব প্রকারক ব্যবহার। আমরা লিখি এখানে একত্ব ব্যবহার, যেটা পদটা এখানে বলা হয়েছে তার অর্থ হচ্ছে একত্ব প্রকারক ব্যবহার। সেই ব্যবহারটা কেমন? এক দ্বৌ ইত্যাদি, এক দ্বৌ ইত্যাদি ব্যবহার। ঠিক আছে? ইত্যাদি ব্যবহার। এই ব্যবহারের প্রতি যে অসাধারণ কারণ, একহ দ্বৌ ইত্যাদি যে ব্যবহার, সেই ব্যবহারের প্রতি অসাধারণ যে কারণ, তাকে বলা হয় সংখ্যা। তাকে বলা হয় সংখ্যা। ঠিক আছে? দেন একত্ব আদি ব্যবহার হেতু সংখ্যা। এখন এখানে ব্যবহারের যে হেতু বলেছেন, হেতু মানে এখানে কি ধরনের হেতু হবে? না অসাধারণ কারণ। না হলে সাধারণ হলে তো যে ঈশ্বর প্রভৃতিতে অতিব্যাপ্তি হয়ে যাবে।
তাই একত্ব প্রভৃতির অসাধারণ কারণ, একত্ব প্রভৃতি ব্যবহারের যে অসাধারণ কারণ তাকেই আমরা সংখ্যা বলবো। সেই সংখ্যা কোথায় থাকে? নবদ্রব্য বৃত্তি, নবদ্রব্য বৃত্তি, নটা দ্রব্যেই সংখ্যা থাকে, নটা দ্রব্যের মধ্যেই সংখ্যা থাকে। আচ্ছা, একত্বাদি পরার্ধ পর্যন্তা, একত্ব সংখ্যা হচ্ছে কতগুলো না, একত্ব থেকে পরার্ধ আছে। এক এটা কিন্তু সংখ্যা নয়, একত্বটা সংখ্যা, এক তো বিশেষণ হয়ে যায়। একহ ঘটহ, মানে এক শব্দটা কিন্তু ঘটকেই বলছে, সেটা সংখ্যেয় হয়ে যায়, তার মধ্যে একত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, এক হচ্ছে সংখ্যা বিশিষ্ট, একত্ব বিশিষ্ট হলো এক। দেখো, সেই সংখ্যা কতগুলো না, একত্ব থেকে পরার্ধ পর্যন্ত, একত্ব থেকে পরার্ধ পর্যন্ত হচ্ছে সংখ্যা। ঠিক আছে, একটা এই বিষয়ে কারিকা আছে, লিখে রাখুন, দরকার কাজে লাগবে। একম দশ শতং চৈব সহস্রম অয়ুতম তথা, একম দশ শতং চৈব সহস্রম অয়ুতম তথা লক্ষম চ নিউতং চ, লক্ষং চ নিউতং চ চৈব হবে কোটির অর্বুদম এব চ, কোটিঃ অর্বুদম এব চ। বৃন্দং খর্ব, এর পরেরগুলো আমাদের অপরিচিত। বৃন্দং খর্ব নিখর্বশ্চ, শঙ্খ পদ্মশ্চ সাগর, শঙ্খ পদ্মশ্চ সাগর, अन्त्यं मध्यम परार्धं च, परार्धं च दश वृद्ध्या यथाक्रमम्। দেখুন, এই যে এতগুলো সংখ্যার কথা বলা হলো না, এক থেকে এই যে পরার্ধ পর্যন্ত, এক, দশ, শত, সহস্র, অয়ুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, বৃন্দ, খর্ব, নিখর্ব, শঙ্খ, পদ্ম, সাগর, অন্ত্য, মধ্য, পরার্ধ। বলছেন দশ বৃদ্ধিয়া যথাক্রমম, এক থেকে এক, এক গুণিতক 10 সমান এইটা, 10-এর সাথে 10 গুণ করলে যা পাবো সেটা হচ্ছে শত। এই প্রত্যেকটা পরপর পরপর 10 করে গুণ করে করে যেতে হবে। ঠিক আছে, 10 করে গুণ করে করে যেতে হবে, শেষে আমরা এই পরার্ধ পর্যন্ত আসতে পারবো। এই পরার্ধ পর্যন্ত হচ্ছে সংখ্যার গণনা। এখন আমরা এই কোটি পর্যন্ত দেখি, কিন্তু আগে পরার্ধ পর্যন্ত সংখ্যার গণনা করা হতো। যাক, দশ এটা কি যথা ব্রুমম? যথাক্রমম, যথাক্রমম, এটা ক হবে, যথাক্রমে, স্যার যথাক্রমে। কোটির পরে কি এখন আর গণনা হয় না? কোটির পরে কি আমরা বাংলায় বা সংস্কৃতি সেরকম গণনা কি দেখতে পাই? হয় না তো মনে হয়। বাংলা শহর মানে ওই যে ব্যালন বা বলে ওই যে এই যে যেগুলো বলে ওইগুলো কি হতে পারে? কোনগুলো কোনগুলো? মানে এখন যে আধুনিক শব্দ, ওই যে বলে এত ব্যালুন ঠ্যালুন কি একটা বলে না, বিলিয়ন বিলিয়ন। না, ও 10 বিলিয়ন টিলিয়ন তো বিলিয়ন, হ্যাঁ বিলিয়ন। বলছে সে, বিলিয়ন মানেও তো সেই বিলিয়ন মিলিয়ন, সেগুলো কোটি দিয়েই বলা হয়, তাই না? যে 10 লক্ষ কোটি, আচ্ছা এই সব ভাবে কোটির পরে কিন্তু আর পৌঁছাচ্ছে না, তাই না? এখন এই অর্বুদ, হ্যাঁ বৃন্দ, খর্ব এইসব আসে না, এই কোটিতেই থেমে গেছি আমরা এখন। কোটিকেই গুণ, মানে 10 10 লক্ষ, 1 কোটি, 100 লক্ষ কোটি এইভাবে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে কিন্তু আর নেই এখন। মানে কোটির পরে আরেকটা শূন্য যদি যোগ করা হয় তাহলে অর্বুদ আসছে, হ্যাঁ, এরকম তাহলে হলে অর্বুদ, হবে হ্যাঁ তো? ঠিক, তাহলে অর্বুদ মানে প্রত্যেকটা একটা করে শূন্য এক্সট্রা করে যোগ যোগ করতে হবে। হুম। যাক, আপনারা হিসাব করে দেখবেন এক পরার্ধ সমান কত বেরোচ্ছে, হিসাব করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, যাক, তো এই হচ্ছে সংখ্যা, এতগুলো সংখ্যা। এর মধ্যে
একত্ব কেমন, নিত্যম অনিত্যঞ্চ। একত্ব দুই প্রকার, নিত্য হতে পারে আবার অনিত্য হতে পারে। একত্ব নিত্য হতে পারে, অনিত্যও হতে পারে। নিত্যগতম নিত্যম, নিত্যের মধ্যে যদি থাকে তখন সে নিত্য হবে, অনিত্যের মধ্যে যদি থাকে সে অনিত্য হবে। আর দ্বিত্বাদিকম তো সর্বত্র অনিত্যমেব। দ্বিত্ব প্রভৃতি মানে দ্বিত্ব থেকে পরার্ধ পর্যন্ত এরা সবসময় অনিত্য, এরা সবসময় অনিত্য। আচ্ছা, এই যে একত্ব, আমরা বলছি একত্ব দুই প্রকার। একত্ব দুই প্রকার, কি কি? নিত্য আর অনিত্য। নিত্য মানে কি, কোথায় থাকে? নিত্য দ্রব্যের মধ্যে থাকে। নিত্য দ্রব্যের মধ্যে যখন থাকবে তখন সে নিত্য হবে, মানে পরমাণুতে, পৃথিবী জল তেজ বায়ুর পরমাণু, আকাশ কাল দিক আত্মা মন, এদের মধ্যে যখন সে থাকবে তখন সে নিত্য হবে। আচ্ছা, অনিত্য, অনিত্য দ্রব্যের মধ্যে যখন থাকবে। ঠিক আছে, এখন অনিত্য একত্ব মানে কার্য, কার্য মানে সে উৎপন্ন হয়, তাই না? অনিত্য একত্ব মানে কার্য, কার্য মানে সে উৎপন্ন হয়। তাহলে ঘটের মধ্যে যে একত্ব, ঘটের মধ্যে যে একত্ব সংখ্যা, সেই একত্ব সংখ্যা নিত্য হবে কি অনিত্য হবে? অনিত্য। অনিত্য। অনিত্য হবে। মানে কার্য মানে সে উৎপন্ন হয়। তাহলে সেই এই একত্বের সমবায়ী কারণ কি হবে? সমবায়ী কারণ ঘট। ঘট হবে। কেন? কেন? কারণ ঘটেই তো একত্ব সংখ্যাটা আছে। হ্যাঁ, কারণ সংখ্যাটা একটা গুণ, গুণের আশ্রয়ই তার সমবায়ী কারণ হয়। ঠিক আছে, ঠিক আছে। অসমবায়ী কারণ কে হবে? অসমবায়ী কারণ হবে, কেউ কোনো তো বিশ্লেষণ করছে নাকি? হ্যাঁ, একত্ব আর ঘটের সংযোগ। আহ একত্ব আর ঘটের সংযোগ কখনো কি হতে পারবে? না, তা তো হবে না। হবে না। একত্ব গুণ আর ঘট হচ্ছে দ্রব্য, গুণ আর দ্রব্যের তো সংযোগ কখনো দ্রব্যে দ্রব্যে সংযোগ হয়। হ্যাঁ, এখানে অসমবায়ী কারণ হয়। ঘটের যে সমবায়ী কারণ কপাল, তার মধ্যেও তো একত্ব থাকে। দুটো কপালের মধ্যে দুটো একত্ব থাকে, তো সেই একত্ব দ্বয়। তাহলে কপাল ও দ্বয়ের একত্ব দ্বয়, কপাল ও দ্বয়ের একত্ব দ্বয়। যেমন তন্তুর মানে পটের রূপ কোথা থেকে উৎপন্ন হয় না? পটের, তন্তুরূপ। হ্যাঁ, পটের কারণ যে তন্তু, সেই তন্তুর যে রূপ তার থেকে। তেমনি ঘটের মধ্যে একত্ব কোথা থেকে উৎপন্ন হয় না? ঘটের কারণ যে কপাল, সেই কপালের মধ্যে যে একত্ব থাকে সে তার থেকে। তাই এটা হচ্ছে অসমবায়ী কারণ, এটা হলো অসমবায়ী কারণ, অসমবায়ী। আর নিমিত্ত কারণ হবে অদৃষ্ট প্রভৃতি, অদৃষ্ট প্রভৃতি নিমিত্ত কারণ হবে। ঠিক আছে, এটা গেল কার্যরূপ যে একত্ব। নিত্য একত্বের তো কোনো কারণ হবে না, এটা গেল কার্যরূপ একত্বের কারণ। তার নাশ কি কি করে হয়? একত্বের নাশ কিভাবে হবে? ঘটের নাশ হয়ে গেলে, আশ্রয় নাশের ফলে। ঠিক আছে, আশ্রয় নাশের ফলে একত্বের নাশ হয়। আশ্রয় নাশের ফলে, আশ্রয় নাশের ফলে একত্বের নাশ হয়। এখন দ্বিত্ব, দ্বিত্ব কেমন, নিত্য না অনিত্য? অনিত্য। দ্বিত্ব হচ্ছে সবসময় অনিত্য, দ্বিত্ব সবসময় অনিত্য। দ্বিত্ব উৎপন্ন হওয়ার জন্য কটা কটা দ্রব্য লাগে? দুটো। দুটো। হ্যাঁ, তাহলে দ্বিত্বের সমবায়ী কারণ কে হবে? যেখানে উৎপন্ন হচ্ছে, ধরছি আমরা ঘটে দুটো উৎপন্ন দ্রব্য। হ্যাঁ, তাহলে দুটি ঘট, হ্যাঁ, ঘট দিয়ে ধরছি দুটি ঘট, এরা হচ্ছে সমবায়ী কারণ, সমবায়ী কারণ। অসমবায়ী কারণ কি হবে দ্বিত্বের উৎপত্তিতে? অসমবায়ী কারণ হবে, দেখুন, দুটো ঘট দেখে, দুটো ঘট দেখে আমরা বললাম অয়ম একহ, অয়ম একহ, এটা একটা ঘট, এটা একটা ঘট। এই অপেক্ষা বুদ্ধির থেকে এখানে দ্বিত্ব উৎপন্ন হয়। তার মানে এই ঘটের মধ্যে একত্ব ছিল, এই ঘটের মধ্যেও একত্ব ছিল, সেই জন্যই না একহ একহ বলে বলা হচ্ছে। ওই দুটো যে একত্ব, সেই দুটো একত্ব এখানে অসমবায়ী কারণ হয় দ্বিত্বের উৎপত্তিতে। ঠিক আছে, তাহলে অসমবায়ী কারণ হবে ঘটনিষ্ঠ, ঘটোদ্বয় নিষ্ঠ একত্বদ্বয়, ঘটোদ্বয় নিষ্ঠ একত্বদ্বয়, এরা হচ্ছে অসমবায়ী কারণ হবে, অসমবায়ী কারণ।
নিমিত্ত কারণ কে হবে? এনি গেস? এইটা অনেকের জানা থাকার কথা। অদৃষ্ট প্রভৃতি। না, অদৃষ্ট নয়। দ্বিত্বের উৎপত্তি, অদৃষ্ট প্রভৃতি তো আলাদা আছেই। অসাধারণ নিমিত্ত কারণ দ্বিত্বের ক্ষেত্রে হয় অপেক্ষা বুদ্ধি। অপেক্ষা বুদ্ধি, ঠিক। অপেক্ষা বুদ্ধি, ওই যে আছে না, দ্বিত্বাদয় পরার্ধান্তা অপেক্ষা বুদ্ধি যা মতা অপেক্ষা বুদ্ধি নাশাচ্চ নাশস্তেষাম প্রকীর্তিতঃ, এরকম আছে। যেন অপেক্ষা বুদ্ধি, অপেক্ষা বুদ্ধি মানে কি? অপেক্ষা বুদ্ধি মানে বুদ্ধি মানে জ্ঞান। বুদ্ধি মানে জ্ঞান। কিরকম জ্ঞান? অয়ম একঃ, অয়ম একঃ, এইরূপ যে জ্ঞান, অয়ম একঃ, অয়ম একঃ, এইরূপ প্রতীতি সাক্ষিক স্বরূপ সম্বন্ধ বিশেষ, তাকে বলা হয় অপেক্ষা বুদ্ধি। অয়ম একঃ, অয়ম একঃ ইত্যাদি প্রতীতি সাক্ষিক স্বরূপ সম্বন্ধ বিশেষ হচ্ছে অপেক্ষা বুদ্ধি। অপেক্ষা বুদ্ধি হলে তবে সেখানে দ্বিত্ব উৎপন্ন হয়, তবে সেখানে দ্বিত্ব উৎপন্ন। তাহলে অপেক্ষা বুদ্ধির ফলে দ্বিত্ব উৎপন্ন হয়। অপেক্ষা বুদ্ধি হচ্ছে নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ তার মানে চেতন কোন দ্রব্য, মানে কোন দ্রব্যের মধ্যে স্বরূপত কিন্তু দ্বিত্ব প্রভৃতি সংখ্যা থাকে না। কোন চেতনের অপেক্ষা বুদ্ধি হলে তবেই সেখানে দ্বিত্ব প্রভৃতি উৎপন্ন হয়। ঠিক আছে? কোন চেতনের অপেক্ষা বুদ্ধি হলে তবেই সেখানে দ্বিত্ব প্রভৃতির উৎপত্তি হয়। ঠিক আছে? আচ্ছা, অপেক্ষা বুদ্ধি কার হতে পারে? চেতনেরই হতে পারে। তো চেতন, সবসময় চেতনের প্রয়োজন। দ্বিত্ব প্রভৃতি উৎপত্তি হতে গেলে চেতনের প্রয়োজন। আচ্ছা, অপেক্ষা বুদ্ধির ফলে যে দ্বিত্ব উৎপন্ন হলো, যে দ্বিত্ব উৎপন্ন হলো, সেই দ্বিত্ব এই ঘটে কোন সম্বন্ধে থাকবে? পর্যাপ্তি সম্বন্ধে। আরে, পর্যাপ্তি আলাদা আলাদা করে তীরটা দেওয়া রয়েছে। সমবায় ও সম্বন্ধে। সমবায় সম্বন্ধে। সেই দ্বিত্বটা আলাদা আলাদা প্রত্যেকটা ঘটে সমবায় সম্বন্ধে থাকবে। সমবায় সম্বন্ধে, ঠিক আছে? সমবায়। কিন্তু ওই দ্বিত্বই ওই দুটো ঘটে একসাথে কোন সম্বন্ধে থাকবে? পর্যাপ্তি সম্বন্ধে। পর্যাপ্তি সম্বন্ধে। এইটা মাথায় রাখতে হবে। আলাদা আলাদা করে যখন থাকে তখন সমবায় সম্বন্ধে থাকে, সাইমালটেনিয়াসলি একসাথে যখন থাকে তখন পর্যাপ্তি সম্বন্ধে থাকে। পর্যাপ্তির অর্থই তো তাই, যে এক পর্যাপ্ত, সব পুরোটাকে একসাথে করে নিয়ে থাকা। ঠিক আছে? তাকেই পর্যাপ্তি সম্বন্ধ বলে। যাক, তাহলে দ্বিত্বের উৎপত্তি এইভাবে হয়। আচ্ছা, দ্বিত্বের নাশ কিভাবে হয়? অপেক্ষা বুদ্ধির নাশের ফলে। অপেক্ষা বুদ্ধির ফলে দ্বিত্বের উৎপত্তি হয়, তাহলে অপেক্ষা বুদ্ধির নাশের ফলে দ্বিত্বের নাশও হয়ে যাবে। ঠিক আছে? সাধারণত মানে এখানে জাস্ট আমরা সেই আলোচনাটা করবো না, জাস্ট একটুখানি বলে রাখছি যে এই বললাম না যে দ্বিত্বের উৎপত্তির প্রক্রিয়া রয়েছে, সেটা এরকম। প্রথমে অপেক্ষা বুদ্ধি হয়, তার আগেও অনেক কিছু ঘটনা হয়। অপেক্ষা বুদ্ধির আগেও আমরা একদম অপেক্ষা বুদ্ধি দেখেছি। অপেক্ষা বুদ্ধি, তারপরে দ্বিত্বের উৎপত্তি, অপেক্ষা বুদ্ধির ফলে দ্বিত্ব উৎপত্তি হয়, তার পরক্ষণে দ্বিত্বের নির্বিকল্পক প্রত্যক্ষ হয়, দ্বিত্ব নির্বিকল্পক প্রত্যক্ষ, তারপরে দ্বিত্ব সবিকল্পক প্রত্যক্ষ, দ্বিত্ব সবিকল্পক প্রত্যক্ষ। এই ক্ষণেই অপেক্ষা বুদ্ধির নাশ হয়। অপেক্ষা বুদ্ধির নাশ। আর পঞ্চম ক্ষণে দ্বিত্ব নাশ। পঞ্চম ক্ষণে দ্বিত্ব নাশ। ঠিক আছে? এই প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আরো অনেক কথা আছে, জাস্ট একটুখানি বলে রাখলাম, যেহেতু বৈশেষিক দর্শন পড়তে গেলে দ্বিত্বের উৎপত্তি প্রক্রিয়া আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষণীয়, যে অপেক্ষা বুদ্ধি সেটা তো একটা জ্ঞান, সেটা উৎপন্ন হচ্ছে এইখানে ক্ষণে, আর সেটা নষ্ট হচ্ছে কোন ক্ষণে? চতুর্থ ক্ষণে। কিন্তু আমরা জানি জেনারেলি ন্যায় মতে জ্ঞান কতক্ষণ স্থায়ী হয়? ন্যায় মতে জ্ঞান হচ্ছে ক্ষণ। ক্ষণিক। হ্যাঁ, 3 ক্ষণ থাকে। 3 ক্ষণ থাকে না, অ্যাকচুয়ালি তৃতীয় ক্ষণে ধ্বংস হয় তার। 2 ক্ষণ হয়। তৃতীয় ক্ষণবৃত্তি ধ্বংসের প্রতিযোগী হয়, মানে জ্ঞানের তৃতীয় ক্ষণে ধ্বংস হয়, সকল জ্ঞানের তৃতীয় ক্ষণে ধ্বংস হয়। কিন্তু অপেক্ষা বুদ্ধি একমাত্র জ্ঞান যে তৃতীয় ক্ষণেও বর্তমান, চতুর্থ ক্ষণে গিয়ে ধ্বংস হয়। চতুর্থ ক্ষণে গিয়ে ধ্বংস হয়, এটা লজিক্যালি স্বীকার করতে হয়েছে, না হলে এইখানে সমস্যা হবে, দ্বিতীয় উৎপত্তিতে সমস্যা হবে, দ্বিতীয় প্রত্যক্ষেও সমস্যা হবে। যে আমরা সেটাতে আসছি না, শুধু এইটুকু মাথায় রাখুন, ন্যায় মতে কিন্তু সাধারণভাবে সমস্ত জ্ঞান ক্ষণিক। এনারা কিন্তু ক্ষণিক বলতে বৌদ্ধদের মতো ক্ষণিকের কথা বলেন না। বৌদ্ধরা ক্ষণিক বলতে বোঝেন প্রথম ক্ষণে উৎপত্তি, দ্বিতীয় ক্ষণে নাশ, প্রথম ক্ষণে উৎপত্তি, দ্বিতীয় ক্ষণে এরকম। নৈয়ায়িকরা ক্ষণিক বলতে বোঝেন উৎপত্তি হলো
তার পরক্ষণে সে থাকবে, তার পরক্ষণে নষ্ট হবে, মানে তৃতীয় ক্ষণ বৃত্তি ধ্বংসের প্রতিযোগী হয়, 3 নম্বর ক্ষণে তার নাশ হয়। ঠিক আছে, সমস্ত জ্ঞান কিন্তু এরকম ক্ষণিক ন্যায় মতে, একমাত্র অপেক্ষা বুদ্ধি এমন একটি জ্ঞান যে তৃতীয় ক্ষণে নষ্ট হয় না, চতুর্থ ক্ষণে গিয়ে নষ্ট হয়। ঠিক আছে, অনেক সময় এই ধরনের প্রশ্ন চলে আসে। যাক, তো এই হলো আমরা দ্বিত্বের কথা বললাম। এই দ্বিত্ব কিন্তু সবসময় স্যার এখানটা হ্যাঁ বলুন। আমি বলছিলাম এই 3 নম্বর পয়েন্টটা 4 নম্বর পয়েন্টটা এটা আরেকটু ডিটেলে বলবেন, মানে এখানে দ্বিত্ব নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষ যেটা হচ্ছে, এটা কি আমরা যে পদার্থটা দেখছি, ঘট দেখলে দ্রব্য ঘট দেখছি, সেই ক্ষেত্রে যে কাউন্ট করি সেইটারই প্রত্যক্ষের কথা বলা হচ্ছে, দেখুন ব্যাপারটা নাকি কটা ঘট আছে সেই হিসেবে? আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে একটা ঘট আছে, এখানে একটা ঘট আছে, একই জায়গায় একটা ভূতলে আছে। হ্যাঁ, ঘটের মধ্যে স্বরূপত তো দ্বিত্ব নেই, ঘটের মধ্যে স্বরূপত কি আছে, একত্ব আছে। ঠিক করতে আছে, হ্যাঁ। এবার আমরা দ্বৌ ঘটৌ ব্যবহারটা কখন করি? দ্বৌ ঘটৌ এই ব্যবহারটা কখন করি? যে আলাদা আলাদা করে দুটো ঘটকে দেখতে পায়, যে হ্যাঁ, আলাদা আলাদা করে দুটো ঘটকে দেখতে পায়, তখনই দ্বৌ ঘটৌ এই ব্যবহারটা করতে পারে, করে। হ্যাঁ, দ্বৌ ঘটৌ বলতে গেলেই এই ঘটের মধ্যে কিসের উৎপত্তি হতে হবে? দ্বিত্বের। গুপ্তের, হ্যাঁ। দ্বিত্বের উৎপত্তি হতে হবে। আচ্ছা, দ্বিত্বের উৎপত্তি শুধু হলে হবে না, সেই দ্বিত্বের উৎপত্তি হলো, তারপর সেই দ্বিত্বকে প্রত্যক্ষ করলে তবেই আমরা দ্বৌ ঘটৌ বলতে পারবো। দ্বিত্বের উৎপত্তি হলো, মানে ধরুন আমি গিয়ে দেখছি, আরেকজনও গিয়ে দেখছে, সে দুটো আলাদা আলাদা করে দেখতে পেলো না, কিন্তু আমার দেখার ফলে সেখানে দ্বিত্ব উৎপন্ন হয়েছে ঘটে, আমি দ্বিত্বকে প্রত্যক্ষ করতে পারছি, তাই আমি দ্বৌ ঘটৌ বলতে পারবো। কিন্তু যে হ্যাঁ, ব্যক্তি আলাদা আলাদা করে ঘটটাকে দেখতে পাচ্ছে না, সে কিন্তু দ্বৌ ঘটৌ বলতে পারবে না। তার মানে হুম, দ্বিত্বের উৎপত্তি হলেই হবে না, দ্বিত্বের প্রত্যক্ষ হতে হবে, তবেই আমরা দ্বৌ ঘটৌ বলতে পারবো। এইবার আচ্ছা, ভাবো, দ্বিত্বের উৎপত্তি কিভাবে হয়? আগে অপেক্ষা বুদ্ধি হতে হবে, তবে না দ্বিত্বের উৎপত্তি হবে। হ্যাঁ, কারণ বলা আছে অপেক্ষা বুদ্ধি থেকে দ্বিত্বের উৎপত্তি হয়। তাহলে প্রথম ক্ষণে আমার কি হবে? চক্ষুর সাথে ঘটের সন্নিকর্ষ হলো, প্রত্যেকটা ঘটকে আলাদা আলাদা করে দেখলাম, দিয়ে আমার অপেক্ষা বুদ্ধি হবে যে অয়ম একহ ঘটহ, অয়ম একহ ঘটহ, এরকম অপেক্ষা বুদ্ধি হলো। অপেক্ষা বুদ্ধি হওয়ার পরে এই ঘটের মধ্যে কিসের উৎপত্তি হবে? দ্বিত্বের, দ্বিত্বের উৎপত্তি হবে। এবার যে মুহূর্তে উৎপত্তি হবে সেই মুহূর্তে তো তাকে আমরা প্রত্যক্ষ করতে পারবো না, তার পরক্ষণে তাকে প্রত্যক্ষ করতে পারবো। যে মুহূর্তে সে হুম, উৎপত্তি হয়েছে সেই মুহূর্তে প্রত্যক্ষযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে তার দ্বিতীয় ক্ষণে দ্বিত্বের উৎপত্তি হলো, দ্বিতীয় ক্ষণে আমরা দ্বিতীয়কে প্রত্যক্ষ করতে পারবো না, তৃতীয় ক্ষণে গিয়ে প্রত্যক্ষ করতে পারবো। কিন্তু নৈয়ায়িক বা বৈশেষিকরা বলেন যে প্রত্যক্ষ দু প্রকার, নির্বিকল্পক সবিকল্পক। সবিকল্পক হুম, প্রত্যক্ষ হওয়ার আগে কোন প্রত্যক্ষ হতে হবে? নির্বিকল্পক। নির্বিকল্প, মানে আগের ক্ষণে নির্বিকল্প প্রত্যক্ষ হয়, তার পরক্ষণে গিয়ে সবিকল্পক হয়। একই সাথে হ্যাঁ, দুটো হতে পারবে না। তার মানে হ্যাঁ, আগের দ্বিত্ব, অ্যাকচুয়ালি দ্বিত্বের নয়, দ্বিত্বত্ব বিশেষণের জ্ঞান, সবিকল্প নির্বিকল্প জ্ঞান না, বিশেষণের প্রত্যক্ষ হয়। দ্বিত্বত্বের নির্বিকল্পক প্রত্যক্ষ হলো, হুম, তার পরক্ষণে গিয়ে দ্বিত্বের সবিকল্পক প্রত্যক্ষ হবে। ঠিক আছে, আর আচ্ছা, সবিকল্পক প্রত্যক্ষ হলে তবে আমরা কিন্তু দ্বৌ এই প্রয়োগটা করতে পারবো। কারণ নির্বিকল্পক প্রত্যক্ষ কোনো ব্যবহারের হেতু হয় না। আপনারা জানেন যে আমরা আমাদের কোনো নির্বিকল্পক প্রত্যক্ষ হলে সেই জ্ঞানটা আমরা প্রকাশ করতে পারি না। আমরা হ্যাঁ, কোনো জ্ঞানকে প্রকাশ করছি শব্দের দ্বারা, মানে তার আগে আমাদের সবিকল্পক জ্ঞান হয়েছে। তার মানে দ্বৌ এই শব্দটা আমরা বলতে পারছি, তার মানে তার আগে দ্বিত্বের সবিকল্পক প্রত্যক্ষ হয়েছে। তাই হুম, দ্বিত্বের নির্বিকল্পক প্রত্যক্ষের পরে দ্বিত্বের সবিকল্পক প্রত্যক্ষ হলো। এখন হুম, মুশকিল কি হয়েছে, এই ক্ষণে নির্বিকল্পক আমরা কি জানি জেনারেলি জ্ঞান কোন ক্ষণে নষ্ট হয়? তৃতীয় ক্ষণে। ওখানে, হ্যাঁ, এই এই মত ধরে নিয়ে যদি এই ক্ষণে অপেক্ষা বুদ্ধির নাশ হয়ে যেত না, তৃতীয় ক্ষণে, হ্যাঁ, তৃতীয় ক্ষণে যদি অপেক্ষা বুদ্ধির নাশ হয়ে যেত, তাহলে চতুর্থ ক্ষণে দ্বিত্বের নাশও হয়ে যেত। কারণ হ্যাঁ, অপেক্ষা বুদ্ধির নাশের ফলে কার নাশ হয়ে যায়? দ্বিত্বের নাশ হয়ে যায়। দ্বিত্বের নাশ, দ্বিত্বের নাশ যদি হয়ে যায়, চতুর্থ ক্ষণে দ্বিত্বের সবিকল্পক প্রত্যক্ষ হবে না। আর হুম, দ্বিত্বের সবিকল্পক প্রত্যক্ষ না হলে দ্বৌ ঘটৌ এই কথাটাই আমরা বলতে পারবো না। ঠিক আছে, হুম, তাই আমাদেরকে এই ক্ষণে, তৃতীয় ক্ষণে অপেক্ষা বুদ্ধির নাশ হয় এটা আমরা বলতে পারবো না। আগে দ্বিতীয় সবিকল্পক হতে হবে, সেই ক্ষণে অপেক্ষা বুদ্ধির নাশ আমরা করতে পারি। তো চতুর্থ ক্ষণে দ্বিতীয় সবিকল্পক প্রত্যক্ষ হলো, এবং সেই ক্ষণে যেহেতু সবিকল্পক প্রত্যক্ষ হয়েছে, তাই আমরা দ্বৌ ঘটৌ এই কথাটা বলে দিতে পারবো। আর হুম, সেই ক্ষণে অপেক্ষা বুদ্ধির নাশ হয়ে যায়, অপেক্ষা বুদ্ধির নাশের ফলে তার পরের ক্ষণে দ্বিতীয়েরও নাশ হয়ে যায়। এই হচ্ছে প্রক্রিয়া। এর মাঝে আরো অনেক কথা আছে, আমরা জাস্ট জিস্টুকু বললাম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ঠিক।
এই হয়ে গেল দ্বিত্বের উৎপত্তি। আহ দ্বিত্বাদিগম তো সর্বত্র অনিত্য। এবার দ্বিত্ব সংখ্যা মানে দ্বিত্ব থেকে পরার্ধ পর্যন্ত যা সংখ্যা আছে এরা সব অনিত্য, ঠিক আছে। কারণ এদের কিসের থেকে উৎপত্তি হয়, কিসের কারণে উৎপত্তি হয়? অপেক্ষা বুদ্ধির ফলে। নাশ কিভাবে হয়? অপেক্ষা বুদ্ধির নাশ থেকে। একত্বের নাশ কিভাবে হয়? কিসের নাশ থেকে একত্বের নাশ হয়? আগে বলা হয়েছে। সমবায়ী কারণের নাশে, আত্ময় মানে হ্যাঁ, আশ্রয়। আশ্রয়ের নাশ থেকে। আশ্রয়ের নাশাৎ একত্ব নাশ। হ্যাঁ, ব্যাস। তো এটা এখানে হয়ে গেল এই সংখ্যাম লক্ষ্যতে একত্রিত আছে। একটু একটু তাড়াতাড়ি আগাই আমরা। তারপরে বলছেন দেখুন, পরিমাণ। সংখ্যার পরে কি আছে? পরিমাণ। পরিমাণের লক্ষণ কি বলেছেন? মান ব্যবহার কারণ। এখানে যে কারণ পদগুলো আছে বা হেতু পদগুলো আছে সব জায়গাতে অসাধারণ এটা যোগ করতে হবে, ঠিক আছে। যে মান ব্যবহার কারণ মানে অসাধারণ কারণ। মান, মান বলতে পরিমিতি। মানম পরিমিতি। মানম পরিমিতি। তার যে ব্যবহার, সেই পরিমিতির যে ব্যবহার, সেই ব্যবহারটা কিরকম হয়? ইদম মহৎ, ইদম মহৎ, ইদম অণু, এইরূপ যে ব্যবহার ইত্যাদি যে ব্যবহার। তাহলে মান বলতে পরিমিতি, সেই পরিমিতি যে ব্যবহার সেটা হচ্ছে ইদম মহৎ, ইদম অণু এইরকম। তার কারণ হচ্ছে পরিমাণ, তার অসাধারণ কারণ হচ্ছে পরিমাণ। মান ও ব্যবহার অসাধারণ কারণ মানে মান বলতে ইদম মহৎ, ইদম অণু ইত্যাদি ব্যবহারের যে অসাধারণ কারণ সেটাকে আমরা পরিমাণ বলবো। সেই পরিমাণ নবদ্রব্যীয় বৃত্তি, 9টা দ্রব্যের মধ্যেই থাকে। 9টা দ্রব্যের মধ্যেই পরিমাণ থাকে। সেই পরিমাণ কত প্রকার বলছেন? তৎচতুর্বিধম। তৎচতুর্বিধম অণু, মহৎ, দীর্ঘম, হ্রস্বম চ। আমরা এর আগে বলেছিলাম, এইটা একটু আলোচনা হয়েছিল। এখানে যে দীর্ঘ এবং হ্রস্ব আছে না, এটা মহৎ পরিমাণেরই অবান্তর ভেদ। তাই পরিমাণ 2 প্রকার এটা বললেও হবে, ঠিক আছে। পরিমাণ 2 প্রকার, অণু এবং মহৎ। এই যে দীর্ঘ আর হ্রস্ব এরকম ব্যবহার হয় বলে ইনি এখানে লিখেছেন, কিন্তু এটা মহৎ পরিমাণেরই অবান্তর ভেদ মাত্র। অণু পরিমাণের মধ্যে দীর্ঘত্ব হ্রস্বত্ব থাকতে পারে না, ঠিক আছে। তাই অণু এবং মহৎ এই 2 প্রকার পরিমাণ। আমরা এর মধ্যে আবার বলেছিলাম যে অণু পরিমাণ 2 প্রকার। কি কি? নিত্য অনিত্য। আচ্ছা, নিত্য এবং অনিত্য। এখানে যে অণু মহৎ ইত্যাদি আছে না, এগুলো সব ভাবপ্রধান নির্দেশ, মানে অনুত্ব মহত্ব এরকম ভাবে বুঝতে হবে। এই দীপিকাতে উনি বলেছেন যে এগুলো সব ভাবপ্রধান নির্দেশ, অনুত্ব মহত্ব এরকম ভাবে বুঝতে হবে। অনুত্ব যার মধ্যে থাকে সে অণু, মহত্ব যার মধ্যে থাকে সে মহৎ। আচ্ছা, অণু অনুত্ব পরিমাণ নিত্য, অনুত্ব পরিমাণ অনিত্য কোথায়? কোন দ্রব্যে অনুত্ব পরিমাণ অনিত্য হয়? দ্বিয়নুকে। দেয়নুকে, ঠিক, দেয়নুকে। আর নিত্য কোথায় হয়? মন। পরমাণু, আকাশ, কাল, পরমাণুতে। আত্মা, মন। আরে আকাশে অণু পরিমাণ থাকে, অনুত্ব পরিমাণ। আকাশে নয়, সরি সরি সরি, ওটা তো বিভু পরিমাণ। হ্যাঁ, মন আর পরমাণু, পৃথিবী জল তেজ বায়ুর পরমাণু আর মন, এখানে নিত্য। আচ্ছা, মহৎ পরিমাণ আবার 2 প্রকার। কি কি? মধ্যম আর পরম মহৎ। মধ্যম আর পরম মহৎ। এই মধ্যম পরিমাণটা হচ্ছে সবসময় কার্য মানে অনিত্য, অনিত্য। মধ্যম পরিমাণ সবসময় অনিত্য, আর পরম মহৎ মানে বিভু পরিমাণ, এটা নিত্য, ঠিক আছে। পরম মহৎ পরিমাণ কোথায় কোথায় থাকে? আকাশ, কাল, বিভু দ্রব্যে। হ্যাঁ, সেগুলো কি কি? আকাশ, কাল, কাল, দিক, আত্মা। আকাশ, কাল, দিক, আত্মা, মন। আকাশ, কাল, দিক, আত্মা, মন বিভু দ্রব্য? না না, না, মন মন অনুদ্রব্য, সরি, ওটা মধ্য। মন অনু। আচ্ছা, আমরা পড়লাম তো বিভু স্বীকার করলে কিছু সমস্যা আসবে। মনকে যদি আমরা বিভু স্বীকার করি কি হ্যাঁ সমস্যা হ্যাঁ, হবে? সেটা ওই যে যে প্রথমে আমরা যে নিধায় হৃদি বিশ্লেষণ, ওখানটাতে না তো না না, মন তো অণু পরিমাণ। জ্ঞান উৎপত্তি হবে না। মনকে বিভু স্বীকার হ্যাঁ, করলে জ্ঞান, এর মধ্যে জ্ঞানের উৎপত্তি হবে না। আবার ও যদি আচ্ছা। জ্ঞানের উৎপত্তি স্বীকার করা হয় তাহলে সুষুপ্তি হবে না। এইসব যুক্তি বলা হয়েছিল এই দু একদিন আগেই এই ক্লাসে পড়া হয়েছে, 2-1টা ক্লাস আগে। যাক,
তাহলে এটা হলো মধ্যম পরম মহৎ, মধ্যম পরিমাণ বাকি সবকিছুতে, বাকি মানে কার্যদ্রব্য যা কিছু আছে সব জায়গাতে দেনুক ছাড়া জগতে যত কার্যদ্রব্য আছে সবার পরিমাণ হচ্ছে মধ্যম পরিমাণ। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, এই যে আহ অনিত্য পরিমাণে উৎপত্তির দিক থেকে তিন ভাগে ভাগ করা যায়। অনিত্য পরিমাণগুলো উৎপত্তির দিক থেকে তিন ভাগে বিভক্ত, কি কি এর আগে বলা হয়েছে? পরিমাণজনী, সংখ্যাজনী আর প্রচয়জনী। হ্যাঁ, সংখ্যাজনী, কারো মনে পড়ছে না বাকিদের? সংখ্যাজনী মানে সংখ্যা থেকে যে পরিমাণ উৎপন্ন হয়, সংখ্যাজনী। পরিমাণজনী, পরিমাণ থেকে যে পরিমাণ উৎপন্ন হয়। আর প্রচয়জনী, প্রচয় থেকে যে পরিমাণ উৎপন্ন হয়। সংখ্যা থেকে উৎপন্ন হয় পরিমাণ কোথায়? এমন পরিমাণের উদাহরণ কি? হ্যাঁ, পরমাণু গত যে দ্বিতীয় সংখ্যা হ্যাঁ, দেনুকের যে পরিমাণ সেই পরিমাণটা পরমাণুর সংখ্যা থেকে উৎপন্ন হয়। ত্রসরেণুর যে পরিমাণ সেটাও দেনুকের সংখ্যা থেকে উৎপন্ন হয়। তাহলে সংখ্যাজনী পরিমাণের উদাহরণ হচ্ছে দেনুকের পরিমাণ, ত্রসরেণুর পরিমাণ, এসব সংখ্যাজনী। পরিমাণজনী পরিমাণের উদাহরণ কি? চতুরণু হ্যাঁ, চতুরণু প্রভৃতি। বা ঘটের যে পরিমাণ সেটা কিসের থেকে উৎপন্ন হয়েছে? কপালের পরিমাণ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাই পরিমাণজনীর উদাহরণ হচ্ছে ঘটের পরিমাণ। প্রচয়জনীর উদাহরণ কি? তুলো রাশি এরকম কিছু হ্যাঁ, এরকম প্রচয় মানে হচ্ছে শিথিলীভূত সংযোগ। শিথিলীভূত সংযোগ, কারো সংযোগকে শিথিল করে দেওয়ার ফলে সেই তার মধ্যে যেটা উৎপন্ন হয়, যে তুলো, এক মুঠো তুলো বা এক গামলা তুলো, তাকে মানে খুব কম্প্রেস করা আছে, তাকে তার মধ্যে লাঠি দিয়ে মারুন, তার অবয়বগুলোর শিথিল সংযোগ করে দিন, তার পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে পরিমাণ তাকে প্রচয়জনী পরিমাণ বলে। আর এই পরিমাণের নাশ কিসের থেকে হয়? আশ্রয় নাশ। আশ্রয় নাশাৎ পরিমাণ নাশঃ ভবতি। আশ্রয় নাশ থেকে, আশ্রয় নাশাৎ পরিমাণ নাশঃ, আশ্রয়ের নাশ থেকে পরিমাণের নাশ হয়ে যায়। ব্যাস, এইটুকুই পরিমাণ সম্বন্ধে আমাদের মোটামুটি যা আছে এখানে হয়ে গেল। এখানে শুধু এক্সট্রাই কথা আছে, এক্সট্রা ভাবপ্রধান নির্দেশ। এই যে অনু মহৎ এগুলো সব ভাবপ্রধান নির্দেশ, মানে এগুলোকে অমূর্ত মহত্ব এরকম ভাবে বুঝতে হবে যে দীর্ঘ আর হ্রস্ব এটা কার ভাগ? মহৎ পরিমাণেরই অবান্তর ভাগ মাত্র। ঠিক আছে, তারপরে পৃথকত্ব। পৃথকত্বের লক্ষণ কি? না, পৃথক ব্যবহার কারণ, এখানে উচিত অসাধারণ পদ যোগ করতে হবে। পৃথক ব্যবহারের কারণ মানে ইদম অস্মাৎ পৃথক, অয়ং ঘটঃ পটাৎ পৃথক। এই যে ব্যবহার, ঘট পট থেকে আলাদা, এই যে ব্যবহার, এই ব্যবহারের অসাধারণ কারণ হচ্ছে পৃথকত্ব। ঠিক আছে, ঘট পট থেকে আলাদা এই যে ব্যবহার, এই ব্যবহারের অসাধারণ কারণ হলো পৃথকত্ব। পৃথক ব্যবহার অসাধারণ কারণ হচ্ছে কোথায় থাকে? নবদ্রব্য বৃত্তি, সর্বদ্রব্য বৃত্তি। সবকটা দ্রব্যের মধ্যেই পৃথকত্ব থাকে। ঠিক আছে, সবকটা দ্রব্যের মধ্যেই এই পৃথকত্ব থাকে। এখানে উনি করেন, এই পৃথকত্বের ভাগ রয়েছে এক পৃথকত্ব, দ্বিপৃথকত্ব প্রভৃতি। এক পৃথকত্ব, দ্বিপৃথকত্ব প্রভৃতি ভাগ রয়েছে, লিখে নিন। তাহলে পৃথকত্ব দুই প্রকার, অ্যাকচুয়ালি দুই প্রকার নয়, অনেক। একটা এক পৃথকত্ব, একটা হলো এক পৃথকত্ব, আরেকটা হলো দ্বিপৃথকত্ব প্রভৃতি বা দ্বিপ্রভৃতি পৃথকত্ব। এক পৃথকত্ব কিরকম? যখন আমরা বলি যে অয়ম অস্মাৎ পৃথক, মানে এইটা এটার থেকে আলাদা, এরকম। এইটা মানে এক বচন, কিন্তু এইটা এটার থেকে, এর থেকে আলাদা, এই রকম যখন ব্যবহার করি তখন সেখানে এক পৃথকত্ব। ঠিক আছে, কিন্তু দ্বিপৃথকত্ব কখন হবে? না, এই দুটো এটার থেকে আলাদা, এই দুটো এটার থেকে আলাদা, এইরকম যখন ব্যবহার হয় তাকে দ্বিপৃথকত্ব বলে। তাহলে ত্রিপৃথকত্ব কি হবে? ত্রিপৃথকত্বের ব্যবহার কিভাবে হবে?
এই তিনটি এর থেকে আলাদা। হ্যাঁ, এই তিনটি এর থেকে আলাদা, এইরকম। ঠিক আছে। আচ্ছা, এই যে একপৃথক্ত, এই একপৃথক্ত দুই প্রকার, নিত্য এবং অনিত্য। একপৃথক্ত দুই প্রকার, নিত্য এবং অনিত্য। যখন নিত্য দ্রব্যের মধ্যে থাকে তখন নিত্য, অনিত্য দ্রব্যের মধ্যে যখন থাকবে সে অনিত্য হবে। একপৃথক্ত দুই প্রকার, নিত্য এবং অনিত্য, সংখ্যার মতো। যেমন একত্ব সংখ্যা নিত্য এবং অনিত্য উভয়ই হয়। নিত্য দ্রব্যের মধ্যে যখন থাকে তখন সে নিত্য, অনিত্যের মধ্যে যখন সে থাকে তখন অনিত্য। তেমনই একপৃথক্ত। দ্বিপৃথক্ত, এটা হচ্ছে ওই দ্বিত্বের মতো। দ্বিপৃথক্ত সবসময় অনিত্য হবে, দ্বিপৃথক্ত সবসময় অনিত্য। আচ্ছা, পৃথক্তের নাশ কিভাবে হয়? আশ্রয় নাশাৎ। আশ্রয় নাশাৎ পৃথক্ত্ব নাশঃ। পৃথক্ত্ব নাশঃ, আশ্রয় নাশের ফলে পৃথক্ত্ব নাশ হয়। ঠিক আছে, এতদূর হলো কিছু? আর স্যার নিত্য এখানে একটা, পৃথক কি বললেন? নিত্য পৃথক তো একত্ব পৃথক তো নিত্য পৃথক তো। না না, একত্ব পৃথক্ত নয়। একপৃথক্ত যেটা, সেটা দুই প্রকার, নিত্য এবং অনিত্য। একপৃথক্ত সে দুই প্রকার, নিত্য এবং অনিত্য। যখন সে নিত্য দ্রব্যের মধ্যে থাকবে তখন নিত্য, অনিত্য দ্রব্যের মধ্যে যখন সে থাকবে তখন অনিত্য। তাহলে একপৃথক্ত যখন নিত্য দ্রব্যের মধ্যে থাকবে তখন সে নিত্য, একপৃথক্ত যখন অনিত্য দ্রব্যের মধ্যে থাকবে তখন অনিত্য। যেমন আমরা যদি বলি মন ঘটের থেকে আলাদা, মন ঘটের থেকে আলাদা, একটি মন ঘটের থেকে আলাদা, তাহলে এইখানে যে একপৃথক্ত রয়েছে সেটা নিত্য কি অনিত্য? নিত্য। নিত্য, কারণ মনের মধ্যে রয়েছে, মন নিত্য। ঘট, একটি ঘট একটি পটের থেকে আলাদা, এইখানে একপৃথক্তটা কি ধরনের, নিত্য কি অনিত্য? এটা অনিত্য। এটা অনিত্য। ঠিক। আচ্ছা, দুটি মন ঘটের থেকে আলাদা, এটা এটা এই যে পৃথক্ত, এটা নিত্য কি অনিত্য? অনিত্য। অনিত্য, কারণ দুটি মনের মধ্যে যে পৃথক্ত রয়েছে সেটা দ্বিপৃথক্ত। দ্বিপৃথক্ত সবসময় অনিত্য হয়। হ্যাঁ, ঠিক আছে, বেশ। পৃথক্ত হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি। আমরা বলছি পৃথক্ত মানে কি? পৃথক, এই ব্যবহার, তাই তো? তার মানে ঘটঃ পটাৎ পৃথক, ঘট পট থেকে আলাদা। ঘটঃ পটাৎ পৃথক, সেই পৃথক্ত, এইটা ব্যবহারের জন্য পৃথক্ত ব্যবহার, পৃথক্ত স্বীকার করার কি প্রয়োজন? পৃথক্তকে গুণ রূপে স্বীকার করার কি প্রয়োজন? অনন্য ভাব তো আছে, তাই না? অনন্য ভাব তো আছে। ঘটঃ পটাৎ পৃথক মানে ঘট পট থেকে আলাদা, তার মানে ভেদ, তাই না? অনন্য ভাব, ঘট পট নয়, এই অনন্য ভাব স্বীকার করলেই হয়ে যেত। তাহলে পৃথক্তকে আলাদা করে স্বীকার করার কোনো দরকার আছে কি? প্রশ্নটা বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। ঘটঃ পটৌ ন, অনন্য ভাব কি এমন হয়? ঘটঃ পটঃ পটৌ ন, তাহলে ঘটঃ পটৌ ন, এরকম অনন্য ভাব তো আমরা, অভাব তো স্বীকার করেইছি। তাহলে এই দুটো বাক্যের তো অর্থ একই, ঘট পট থেকে আলাদা আর ঘট পট নয়, দুটো বাক্যের অর্থ এক। তাহলে আলাদা করে অনন্য ভাব আবার আলাদা করে পৃথক্ত স্বীকার করার কি দরকার? যে কোনো একটা স্বীকার করা হোক, যেহেতু অভাব রূপে অনন্য ভাবে স্বীকার করতেই হয়, তাহলে পৃথক্তকে না স্বীকার করে অভাব রূপেই সেটা জানা হোক। এরকম প্রশ্ন কিন্তু করা হয়েছে। এই প্রশ্নের উত্তর হবে যে না, আহ, মানে অনন্যাভাব ভেদের থেকে অতিরিক্ত, অনন্যাভাব ভেদের থেকে অতিরিক্ত মানে আলাদা, বা পৃথক্ত, পৃথক্ত ভেদের থেকে, ভেদ মানে অনন্যাভাব ভেদের থেকে আলাদা। কেন আলাদা? মানে অনেক কারণ দেখাতে পারি, অনেক কারণ, অন্তত 3-4টে কারণ তো দেখানোই যাবে। 1 নম্বর, আহ দুজনের যে প্রতীতি, দুজনের যে প্রতীতি, অনন্যাভাবের ভেদ রূপে প্রতীতি হয় আর পৃথক্তের পৃথক রূপে প্রতীতি। প্রতীতি, প্রতীতি কেমন হচ্ছে সেটাও তো ম্যাটার করে, তাই না? অনন্যাভাবের প্রতীতি ভেদ রূপে হয়। লিখে নিন, পার্থক্যগুলো লিখে নিন। অনন্যাভাবের, অনন্যাভাবের প্রতীতি ভেদ রূপে হয়,
আর পৃথকত্বের প্রতীতি পৃথক রূপে হয়, মানে শব্দ দুটো আলাদা আলাদা। পৃথকত্বের প্রতীতি পৃথক রূপে হয়। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, অনন্যা ভাব হচ্ছে সপ্রতিযোগিক। অনন্যা ভাব সমান সপ্রতিযোগিক, মানে অনন্যা ভাবের একটা প্রতিযোগী থাকে। অনন্যা ভাব যেখানে থাকে তাকে বলে কি? অভাব যেখানে থাকে তাকে অভাবের অনুযোগী বলে। অনন্যা ভাব যেখানে থাকে তাকে অনুযোগী, কিন্তু যার থেকে ভেদের কথা বলা হচ্ছে সে হচ্ছে প্রতিযোগী। অনন্যা ভাব সব প্রতিযোগী, মানে অনন্যা ভাবের প্রতিযোগী থাকে, কিন্তু পৃথক তো সে প্রতিযোগী নয়, সে সব প্রতিযোগী নয়, সে সাবধিক। পৃথক তো হলো, পৃথক তো সাবধিক। যার থেকে পৃথক তাকে প্রতিযোগী বলে না, তাকে অবধি বলে। আমরা যদি বলি ঘটঃ পটাৎ পৃথক, ঘটঃ পটাৎ পৃথক, এখানে এই পৃথকত্বের অবধিটা কে? পট। ঘট। পট। ঘট হচ্ছে পৃথকত্বের আশ্রয়, ঘট হলো পৃথকত্বের আশ্রয়, পট হচ্ছে পৃথকত্বের অবধি। ঘটটা পটের থেকে আলাদা, এটা বলা হচ্ছে। তার মানে ঘট হলো পৃথকত্বের আশ্রয়, পট হলো পৃথকত্বের অবধি। আর ঘটঃ পটৌ ন, ঘটঃ পটৌ ন, এখানে এই যে ন বলতে ভেদ, এই ভেদের আশ্রয়কে, ভেদের আশ্রয় হচ্ছে ঘট, আর পট হলো কি? প্রতিযোগী। ভেদের প্রতিযোগী হলো পট, আর আশ্রয় হলো ঘট। তার মানে ঘট হচ্ছে অনুযোগী, পট হলো প্রতিযোগী। ঠিক আছে, তাহলে অনন্যা ভাব হলো সব প্রতিযোগিক, আর পৃথকত্ব হলো সাবধিক। সাবধিক এই থেকে আলাদা। আচ্ছা, অনন্যা ভাবের প্রতিযোগিতে প্রথমা বিভক্তি হয়। অনন্যা ভাবের যখন আমরা ব্যবহার করি তখন অনন্যা ভাবের প্রতিযোগিতে প্রথমা বিভক্তি হয়। আপনারাই বলুন, পৃথকত্বের যে অবধি তাতে কোন বিভক্তি হয়? পঞ্চমী। পঞ্চমী। পৃথকত্বের অবধিতে পঞ্চমী বিভক্তি হয়। এদিক থেকেও আলাদা এরা। তারপর 4 নম্বর বলতে পারি অনন্যা ভাব নয় পদবাচ্য। নয় মানে না, ওই যে একটা নিপাত ন। অনন্যা ভাব নয় পদ বাচ্য, নয় এই পদের দ্বারা বাচ্য, কিন্তু পৃথক তো নয় পদ বাচ্য নয়। পৃথক তো নয় পদ বাচ্য নয়। ঠিক আছে, তাহলে এতগুলো পার্থক্য আছে, পৃথকত্ব এবং অনন্যা ভাবের এতগুলো পার্থক্য রয়েছে। মেন পার্থক্য হচ্ছে ওই যে অনন্যা ভাব কিন্তু সব প্রতিযোগিক, আর পৃথকত্ব হলো সাবধিক, এটা মেন পার্থক্য। সেই জন্য আমরা দেখে মনে হচ্ছে একই, কিন্তু পৃথকত্ব আলাদা, অনন্যা ভাব আলাদা। পৃথকত্ব আলাদা, অনন্যা ভাব আলাদা, সেই জন্য পৃথকত্বকে স্বীকার করতে হবে। সেই জন্য পৃথকত্বকে আলাদা স্বীকার করতে হবে বিলক্ষণ প্রতীতির জন্য। ঘটঃ পটৌ ন, এটা ভেদ, এর থেকে বিলক্ষণ প্রতীতি হলো ঘটঃ পটাৎ পৃথক। এই বিলক্ষণ প্রতীতির জন্য সাবধিক যে পৃথকত্ব তাকে স্বীকার করতে হবে। সব প্রতিযোগিক ভেদের থেকে সাবধিক যে পৃথকত্ব তাকে স্বীকার করতে হবে, মানে আলাদা করে স্বীকার করতে হবে। ব্যাস, বোঝা গেল কি সবার? কারিকা বলিতে একটা কারিকা আছে, যে অন্যন্যা ভাবত নাস্তি চরিতার্থত্বম উচ্যতে অস্মাৎ পৃথক ইদম নেতি প্রতীতিহি বিলক্ষণা। মানে অনন্যা ভাবের দ্বারা এর চরিতার্থ, মানে পৃথকত্বের চরিতার্থ হয়ে যায় এমন বলা যায় না, কারণ অস্মাৎ পৃথক ইদম ন ইতি প্রতীতিরহি বিলক্ষণা, মানে অস্মাৎ পৃথক এই যে প্রতীতি, আর ইদম ন এই যে প্রতীতি, এই দুটো প্রতীতি আলাদা আলাদা। সেই জন্য অনন্য ভাবের দ্বারা পৃথকত্বের প্রতীতি হয়ে, মানে পৃথকত্বের চরিতার্থ হয়ে যায় এমন বলা যায় না। ঠিক আছে, বেশ, দরকার হলে লিখে নিন কারিকাটা। অন্যন্যা ভাবত নাস্য, অন্যন্যা ভাবত নাস্য
চরিতার্থত্বম উচ্যতে। কেন? অস্মাৎ পৃথক, অস্মাৎ পৃথক আর ইদম ন, এই যে দুটো প্রতীতি এরা কিরকম? ইতি প্রতীতির্হি বিলক্ষণা, বিলক্ষণ, আলাদা আলাদা। এই যে দুটো প্রতীতি এরা আলাদা আলাদা, তাহলে অনন্য ভাবের দ্বারা অস্য মানে পৃথকত্বের, অস্য মানে পৃথকত্বের চরিতার্থত্ব মানে চরিতার্থ হয়ে যায়, এটা বলা যায় না। কেন? অস্মাৎ পৃথক, এই যে প্রতীতি, আর ইদম নয়, এই যে প্রতীতি, এরা আলাদা আলাদা। এর মধ্যে কোনটা পৃথকত্বের প্রতীতি আর কোনটা ভেদের প্রতীতি? অস্মাৎ পৃথক এটা পৃথকত্বের অস্মাৎ প্রতীতি। পৃথক এটা পৃথকদের, আর ইদং নয় এটা অনন্য ভাবে। ঠিক, এটা অনন্য ভাবে। ব্যাস, পৃথকত্ব সম্বন্ধে আমাদের যেটুকু বলার ছিল এটা হয়ে গেছে। এখানে মেন প্রশ্ন এটাই যে পৃথকত্বকে কি আলাদা করে স্বীকার করার কোনো প্রয়োজন আছে? এটা কিন্তু প্রশ্ন হয় অনেক জায়গাতে, কারণ দেখে মনে হয়, আপাতভাবে দেখে মনে হয় পৃথকত্ব অনন্য ভাবের দ্বারাই হয়ে যায়, কিন্তু এই পার্থক্যগুলো দিকে খেয়াল করতে হবে, এই এতগুলো পার্থক্য রয়েছে। তারপর সংযোগ, সংযোগের লক্ষণ কি? না, এটাও মনে হয় আগে একটুখানি হয়েছিল। সংযুক্ত ব্যবহার হেতু, সংযুক্ত মানে এই দুটো দ্রব্য হচ্ছে সংযুক্ত, এই যে ব্যবহার, এই ব্যবহারের হেতু বা অসাধারণ কারণ হচ্ছে সংযোগ। সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ, সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ কোথায় থাকে? সর্বদ্রব্য বৃত্তি, সর্বদ্রব্য বৃত্তি, সমস্ত দ্রব্যের মধ্যে সংযোগ থাকতে পারে, সর্বদ্রব্য বৃত্তি। দীপিকাতে কি বলছেন? সংযোগম লক্ষয়তি এ সংযুক্ত ইতি, ইমৌ সংযুক্তৌ ইতি ব্যবহার হেতু ইত্যর্থ। ইমৌ মানে এই দুটো, সংযুক্তৌ এই দুটো সংযুক্ত, ইতি ব্যবহার হেতু এইরূপ ব্যবহারের যে হেতু মানে কারণ, কি ধরনের কারণ? ইনি বলছেন সংখ্যাদি লক্ষণে সর্বত্র দিক কালাদৌ অতিব্যাপ্তি বারণায় অসাধারণ ইতি বিশেষণীয়। সংখ্যাদি লক্ষণে মানে সংখ্যা থেকে যত লক্ষণ এখন বলা হলো, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, এই সবকটা লক্ষণে একটা পদ বলতে হবে অসাধারণ। সেখানে সব সব জায়গাতেই হয় হেতু নয়তো কারণ এটা বলা হয়েছে, তার আগে অসাধারণ এই পদটাকে যোগ করে দিতে হবে, মানে অসাধারণ হেতু বা অসাধারণ কারণ বলতে হবে। কেন? দিক, কাল প্রভৃতিতে অতিব্যাপ্তি বারণ করার জন্য। কেন? কারণ সমস্ত কিছুর কারণ হয় দিক এবং কাল, জগতের সবকিছুর কারণ হয়, সাধারণ নিমিত্ত কারণ হয়ে যায় দিক এবং কাল। ঈশ্বরও হয়, তাই আদি বলা হয়েছে। দিক, কাল প্রভৃতিতে ওই সমস্ত লক্ষণগুলোর অতিব্যাপ্তি যাতে না হয়ে যায়, তার জন্য ওই লক্ষণগুলোতে একটা পদ যোগ করতে হবে, একটা বিশেষণ যোগ করতে হবে। সেটা কি? অসাধারণ, অসাধারণ এই পদটা। ঠিক আছে, সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ। আচ্ছা, এই সংযোগ দুই প্রকার, আমরা এটা পড়েছি আগে। এই সংযোগ দুই প্রকার, কি কি? সংযোগ দুই প্রকার, আমি বলছি এটা কোথায় পড়া হয়েছে? কর্মের লক্ষণ পড়তে গিয়ে পড়া হয়েছে। সংযোগ ভিন্নত্বের সাথে সংযোগ অসমবায়ী কারণম কর্ম, এই লক্ষণ পড়তে গিয়ে এটা পড়া হয়েছিল। সংযোগ দুই প্রকার কি কি? একতর আর সংযোগ যে সংযোগ, কর্মজ সংযোগ। হ্যাঁ, প্রথম ভাগ হচ্ছে কর্মজ সংযোগ আর সংযোগজ সংযোগ। মানে কর্মের থেকে জাত হয় বা ক্রিয়ার থেকে জাত হয় যে সংযোগ, সে কাজে কর্মজ সংযোগ, আর সংযোগের থেকে জাত হয় যে সংযোগ, তাকে সংযোগজ সংযোগ বলে। যেমন ওই যে বললাম, হাতের ক্রিয়ার দ্বারা হাত এবং পুস্তকের যে সংযোগ, সেটা হচ্ছে কর্মজ সংযোগ। পুস্তকটা এখানে পড়েছিল, আমি হাতটা নিয়ে এলাম, পুস্তকের উপর ঠেকালাম, সংযোগ হলো, হাতের সাথে পুস্তকের সংযোগ হলো। এই সংযোগটা হচ্ছে কি ধরনের সংযোগ? কর্মজ সংযোগ, মানে কর্ম থেকে বা ক্রিয়া থেকে জাত হয়েছে। আর হাত এবং পুস্তকের সংযোগের ফলে আমার শরীর এবং পুস্তকের সংযোগ হলো, কায় ও পুস্তক সংযোগ হলো। এই সংযোগটা কেমন হবে? সংযোগজ সংযোগ, মানে একটা সংযোগ থেকে জাত হয়েছে আরেকটা যে সংযোগ, তাকে সংযোগজ সংযোগ বলে। বোঝা গেল? এই যে কর্মজ সংযোগ, এই কর্মজ সংযোগ আবার দুই প্রকার, কি কি? প্রিয়াঙ্কা, কি কি এই কর্মজ সংযোগ দুই প্রকার? একতর কর্মজ আর আর উভয় কর্মজ। হ্যাঁ, একতর কর্মজ আর উভয় কর্মজ। একতর কর্মজের একটা উদাহরণ দাও তো। ওই বৃক্ষে যদি পাখি এসে বসে বা টেবিলে হাতটা রাখলে যেটা হয়। হ্যাঁ, ঠিক।
টেবিলে হাত রাখলে যে সংযোগ হলো সেটা একতর, মানে টেবিলটা তো আর ক্রিয়া করেনি, আমার হাতটাই ক্রিয়া করেছে, তাই হাতের সাথে টেবিলের সংযোগ হয়েছে। তাই একতর কোনো একটার কর্ম থেকে যে সংযোগটা উৎপন্ন হয় একতর কর্মজ। আর উভয় কর্মজের একটা উদাহরণ, ওই দুটো মেষের সংযোগ। হ্যাঁ, দুটো মেয়ে ছুটে ছুটে যাচ্ছিল, দিয়ে তাদের মধ্যে ধাক্কা হলো। এখানে এই যে সংযোগটা হলো তার প্রতি দুজনেরই কর্ম কারণ, দুটো মেষেরই মধ্যে কর্ম ছিল, তাই দুজনের উভয় কর্মজ, মানে উভয়ের কর্ম থেকে জাত হয়েছে যে সংযোগ, সেটা হচ্ছে উভয় কর্মজ সংযোগ। ব্যাস। আচ্ছা, এই যে কর্মজ সংযোগ, সেটা একতর কর্মজ হোক বা উভয় কর্মজ হোক, এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। কারো মনে আছে কি কি? অভিঘাত আর আরেকবার নোদন। হ্যাঁ, অভিঘাত আর নোদন। অভিঘাত আর নোদন। অভিঘাত মানে কি? শব্দ থেকে উৎপন্ন হয়, মানে শব্দ জনক যে হয়। হ্যাঁ, অভিঘাত মানে যেটা শব্দজনক, মানে যে সংযোগের ফলে শব্দ উৎপন্ন হয় তাকে অভিঘাত বলে। যে সংযোগের ফলে শব্দ উৎপন্ন হয় তাকে অভিঘাত। আমি যদি খুব জোরে হাতটা টেবিলে স্পর্শ করি তাহলে সেখান থেকে শব্দ উৎপন্ন হবে, তাই ওই সংযোগকে আমরা অভিঘাত বলে বলবো। কিন্তু হাতটা আমি আস্তে করে নিয়ে গেলাম, টেবিলের মধ্যে রাখলাম, কোনো শব্দ উৎপন্ন হলো না, তাই এই যে সংযোগ এটাকে আমরা বলবো নোদন। তাই নোদন মানে শব্দ অজনক সংযোগ, শব্দ অজনক। নোদন হলো শব্দ অজনক সংযোগ, আর অভিঘাত হলো শব্দ জনক সংযোগ। ঠিক আছে, বেশ, হয়ে গেল আমাদের এটা। এখানে দীপিকাতে দেখি কি বলছেন, যে সংযোগ ও দ্বিবিধঃ কর্মজঃ সংযোগজশ্চেতি। সংযোগ দুই প্রকার, কর্মজ এবং সংযোগজ। আদ্য হস্তক্রিয়া হস্তপুস্তক সংযোগ। আদ্য মানে কর্মজ সংযোগ, হস্তক্রিয়া মানে হস্তক্রিয়ার দ্বারা হস্ত এবং পুস্তকের সংযোগ। দ্বিতীয়, দ্বিতীয় মানে সংযোগজ সংযোগের কথা বলছেন। হস্ত পুস্তক সংযোগাৎ কায় পুস্তক সংযোগ। হস্ত এবং পুস্তকের সংযোগের ফলে কায় এবং পুস্তক, কায় মানে শরীর, শরীর এবং পুস্তকের যে সংযোগ সেটা সংযোগজ সংযোগ। আচ্ছা, বাকি ভেদগুলো ইনি বলেননি, আমরা এখানে দেখিয়ে দিলাম বাকি ভেদগুলোর কথা। এই সংযোগ বিষয়ে ইনি একটা নতুন কথা বলছেন, সেটা কি? অব্যাপ্যবৃত্তি। সংযোগ কেমন? অব্যাপ্যবৃত্তি মানে সংযোগ যেখানে থাকে তার সমগ্র অংশ জুড়ে থাকে এমন নয়, তাই সে অব্যাপ্যবৃত্তি। এই অব্যাপ্যবৃত্তিত্বের একটা ডেফিনেশন ইনি বা নৈয়ায়িক পরিভাষায় একটা ডেফিনেশন দিয়েছেন, কি? স্বাত্যন্তা ভাব সমানাধিকরণত্বম। এটা লিখুন খাতায়, স্বাত্যন্তা ভাব, স্ব অত্যন্তা ভাব সমানাধিকরণত্বম অব্যাপ্যবৃত্তিত্বম। অব্যাপ্যবৃত্তিত্ব কাকে বলে? না, যে যে তার অত্যন্তা ভাবের সাথে একই অধিকরণে থাকে। আচ্ছা, এখানে ধরুন সুয়া বলতে হচ্ছে সংযোগ, সংযোগ, আর তার অত্যন্তা ভাব মানে অত্যন্তা ভাব বলতে সংযোগা ভাব, সংযোগা ভাব, তাদের সমানাধিকরণত্ব মানে একই অধিকরণে থাকা, একই অধিকরণে থাকা। ঠিক আছে, আমরা জানি সেই যারা তারা জানবে বৃক্ষ, তাদের কপি সংযোগ, কপি সংযোগ মানে বাঁদরের সংযোগ, মানে বাঁদরটা বসে আছে ডালে। ঠিক আছে, বাঁদরটা বসে আছে ডালে। তো এই যে কপি সংযোগ, কপি সংযোগ সে আছে কোথায়? বৃক্ষে। এই একই বৃক্ষে কপি সংযোগ আছে, আবার একই বৃক্ষে কপি সংযোগের অভাবও থাকে, কপি সংযোগের কপি সংযোগা ভাবও থাকে ওই বৃক্ষে। তাহলে একই বৃক্ষে প্রতিযোগীও আছে এবং তার অভাবও আছে। ঠিক আছে, তাই ওই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগী কি বলবো? অব্যাপ্যবৃত্তি। তাহলে যে নিজে এবং তার অভাব, কোন বস্তু এবং তার অভাব যখন একই অধিকরণে থাকে তখন সেই বস্তুটাকে বলা হয় অব্যাপ্যবৃত্তি। কোন বস্তু এবং তার অভাব যদি একই অধিকরণে থাকে তখন সেই বস্তুটাকে বলা হয় অব্যাপ্যবৃত্তি। সংযোগ এরকম অব্যাপ্যবৃত্তি গুণ। অব্যাপ্যবৃত্তির ডেফিনেশন হলো স্ব অত্যন্তাভাব সমানাধিকরণত্ব। সমানাধিকরণত্ব মানে একই অধিকরণে থাকা, কাদের? স্ব মানে নিজের এবং তার অত্যন্তাভাবে।
নিজের এবং তার অত্যন্ত ভাবের একই অধিকরণে থাকা, সেটাই হচ্ছে অব্যক্তবৃত্তিত্বের লক্ষণ। ব্যাস, এই হয়ে গেল সংযোগ। সংযোগ বিষয়ে যা ছিল এখানে আমাদের শেষ। এখানে কারো কোনো কনফিউশন আছে? স্যার সংযোগটা অব্যক্তবৃত্তি কিভাবে হচ্ছে যদি আরেকবার একটু বলেন। মানে সংযোগ অ্যাকচুয়ালি ইনি বলতে চাইছেন, এই যে সংযোগ আছে হয় না, ধরুন একটা পুস্তক, এই পুস্তকটার এক অংশে আমার হাত স্পর্শ করেছে, এক অংশে আমার হাত স্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে হস্ত সংযোগ হয়েছে এই পুস্তকে, হস্ত সংযোগ। এই পুস্তকের এই অংশে হস্ত সংযোগ থাকলেও বাকি অংশে কিন্তু হস্ত সংযোগ নেই। তার মানে এই অংশে হস্ত সংযোগের অভাব আছে। একটাই অধিকরণ পুস্তক, সে তার এক অংশে হস্ত সংযোগ রয়েছে, এক অংশে হস্ত সংযোগের অভাব রয়েছে। তার মানে আমরা যদি বলি হস্ত সংযোগকে এক্স রূপে ধরি, আর তার অভাব হচ্ছে এক্স এর অভাব, এক্স অত্যন্তাভাব, ওই একই বস্তু, একই বস্তু, একই সংযোগ, সে এবং তার অভাব একই অধিকরণে থেকে যাচ্ছে, একই পুস্তকে থেকে যাচ্ছে। ওই জন্য সংযোগকে বলবো আমরা অব্যাপ্য বৃত্তি, সংযোগকে বলবো অব্যাপ্য বৃত্তি, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে ওই একটা ভূতল, একটা ভূতল, সেখানে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? কারো কাছে কি কেটে যাচ্ছে কথা? হ্যাঁ না স্যার। না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে ফোন করছে কেন তাহলে? যাক, একই অধিকরণে, এ ধরনের একটা অধিকরণে ঘট আছে, আমরা কিন্তু বলতে পারি না এই এই অধিকরণে ঘট আছে আবার ঘটের অভাব আছে, এটা বলতে পারি না। কোনো কোনো ভূতলে ঘট থাকলে আমরা ঘটের অভাব আছে বলতে পারি না, কিন্তু ঘট সংযোগের অভাব থাকতে পারে। এই ভূতলের এক অংশে, এই অংশে ঘট সংযোগ রয়েছে, এই অংশে ঘট সংযোগ নেই। তার মানে ঘটটা কিন্তু ব্যাপ্যবৃত্তি, কিন্তু ঘটের সংযোগটা সে অব্যাপ্যবৃত্তি। ঘটটা ব্যাপ্যবৃত্তি অথচ ঘটের সংযোগটা অব্যাপ্যবৃত্তি, ঘটের সংযোগটা এই অংশে আছে, এই অংশে নেই, ঠিক আছে? তথাপি এই ভূতলে ঘট নেই এটা আমরা বলতে পারবো না। এই অব্যাপ্যবৃত্তি মানে যে সমগ্রকে ব্যক্ত করে থাকে না, যে তার অধিকরণটা পুরোটাকে ব্যক্ত করে থাকে না, মানে সেই অধিকরণে, যে অধিকরণটার কথা বলেছে সেই অধিকরণের কিছুটা অংশে সে থাকে, আবার কিছুটা অংশে তার অভাবও থাকে, ঠিক আছে? একেই ব্যাপ্যবৃত্তি বলে। যেন বলা হলো স্ব এবং তার অত্যন্তা ভাব এরা যখন সমানাধিকরণ হয়, মানে একই অধিকরণে থাকে, স্ব মানে যে কোনো পদার্থ, আর তার অভাব মানে ওই পদার্থেরই অভাব, তারা যখন একই অধিকরণে থাকে তখন তাকে অব্যাপ্যবৃত্তি বলে। সংযোগ সবসময় অব্যাপ্যবৃত্তি হয়, এটা মাথায় রাখবেন, সংযোগ সবসময় অব্যাপ্যবৃত্তি হয়, ঠিক আছে? বোঝা গেল কি? হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে বিভাগ। বিভাগকে কি বলে, কি বলছেন? সংযোগ নাশক গুণ বিভাগ, মানে সংযোগ নাশক যে গুণ, মানে যার ফলে সংযোগের নাশ হয় তাকে বিভাগ বলে। যে গুণের ফলে, যে গুণের দ্বারা সংযোগের নাশ হয় তাকে বিভাগ বলে। বিভাগম লক্ষয়তি, সর্বদ্রব্য বৃত্তি, বিভাগ সমস্ত দ্রব্যের মধ্যে থাকে। বিভাগম লক্ষয়তি সংযোগ ইতি, সংযোগ ইতি বিভাগে লক্ষণ করছেন। কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি, কাল প্রভৃতিতে অতিব্যাপ্তি বারণ করার জন্য গুণ পদটা বলা হয়েছে, কারণ সংযোগের নাশক তো কালও হতে পারে, ঠিক আছে? তাই জন্য গুণ পদটা বলা হয়েছে। রূপাদৌ অতিব্যাপ্তি বারণায়, রূপ প্রভৃতিতে অতিব্যাপ্তি বারণ করার জন্য এখানে সংযোগ ও নাশক এই পদটা বলা হয়েছে। কেবল গুণ বলে দিলে রূপাদিতে অতিব্যাপ্তি হয়ে যেত, তাই সংযোগ ও নাশক বলা হয়েছে। আমরা জেনারেলি জানি কি, যে সংযোগের নাশ থেকে বিভাগ হয়, কিন্তু সেটা নয়, আগে বিভাগ হয় তারপর সংযোগের নাশ। প্রক্রিয়াটা এরকম যে ক্রিয়ার ফলে বিভাগ, তার ফলে সংযোগের নাশ, তার ফলে মানে সংযোগের নাশ। ক্রিয়া ক্রিয়াত বিভাগ, বিভাগাত পূর্ব সংযোগ নাশ, তারপর উত্তর সংযোগ ইত্যাদির উৎপত্তি হয়। তাহলে আগে বিভাগ হয় তারপর সংযোগের নাশ হয়, তার মানে সংযোগ নাশের কারণ হচ্ছে বিভাগ এবং সে একটা গুণ, তাই জন্য বলা হয়েছে সংযোগ নাশক গুণ, সংযোগের নাশক যে গুণ তাকে বলা হয় বিভাগ, ঠিক আছে? তো এই বিভাগও দুই প্রকার, যেমন সংযোগ দুই প্রকার সেরকম বিভাগও দুই প্রকার। কি কি? কর্মজ আর বিভাগজ, কর্মজ বিভাগ আর বিভাগজ বিভাগ। এই কর্মজ বিভাগ কেমন? আমার হাত এবং পুস্তকের সংযোগ ছিল, আমি হাতের মধ্যে ক্রিয়া ঘটালাম, দিয়ে হাতটা তুলে নিলাম,
তাহলে হাত এবং পুস্তকের বিভাগ ঘটে গেল, ঠিক আছে। একে বলা হয় হস্ত পুস্তক বিভাগ, এটা কর্মজ বিভাগ। আবার সেটাকে এই কর্মজকে আবার দুই ভাগে ভাগ করা যাবে, একতর কর্মজ, উভয় কর্মজ। আর দ্বিতীয় হচ্ছে হস্ত এবং পুস্তকের বিভাগ বশত হাত এবং কায়ের মানে হাত এবং শরীরের বিভাগ হয়, একে বলা হবে বিভাগজ বিভাগ। একে বলা হবে বিভাগজ বিভাগ। এই সংযোগের যেমন ভাবে ভেদ ভাগ করা হয়েছিল, ঠিক এরও সেভাবেই ভাগ হবে। যাক, আর এই যে বিভাগজ বিভাগ আছে না, এই বিভাগজ বিভাগের যে প্রক্রিয়া, এক জটিল প্রক্রিয়া, এরও অনেক ইয়ে রয়েছে, এরকম ক্ষণ বিভাগ রয়েছে। তাই জন্য আমরা প্রথমে এটা দিয়েই শুরু করেছি আজকে, যে দ্বিত্বে চ পাকজোৎপত্তৌ বিভাগে চ বিভাগজে যস্য ন স্খলিতা বুদ্ধি তম বৈশেষিকম বিদু। এই তিনটে জিনিসের বিষয়ে যার বুদ্ধি স্খলিত হয় না, সেই আসল বৈশেষিক। আমরা আর কিছু জানবো না জানলেও তাকে এই তিনটে জিনিস ভালো করে জানতে হবে বৈশেষিক হতে গেলে। যাক, এই হয়ে গেল বিভাগ। তারপরে পরত্ব এবং অপরত্ব, সহজ কিছু নেই সেরকম। পর এবং অপর, এই যে ব্যবহার, তার অসাধারণ কারণ। পরাপর ব্যবহার অসাধারণ কারণে পরত্ব অপরত্বে। পর এবং অপর এই দুটো ব্যবহারের অসাধারণ কারণ হচ্ছে পরত্ব এবং অপরত্ব। কোথায় থাকে? পৃথিবী আদি চতুষ্টয় মনোবৃত্তিনি। বৃত্তিনি এরকম লেখা আছে কেন? যেহেতু দুটো আছে, পরত্ব হ্যাঁ, এবং অপরত্ব দ্বিবচন দুটো বলে, আছে। ঠিক, দ্বিবচন বলে। কোথায় কোথায় থাকে? পৃথিবী আদি চতুষ্টয় মানে পৃথিবী, জল, তেজ, বায়ু আর মন। এই পাঁচটা দ্রব্যে থাকে, পৃথিবী, জল, তেজ, বায়ু আর মন। তে দ্বিবিধে, তে মানে এই পরত্ব এবং অপরত্ব, এরা দুই প্রকার, দিকৃত এবং কালকৃত। দিকৃত পরত্ব, দিকৃত অপরত্ব, কালকৃত পরত্ব আর কালকৃত অপরত্ব। দূরস্থে দিকৃতম পরত্ব, আমরা যখন বলি কোনো একজন দূরে আছে, সেই এই যে দূর, এই কথাটা এটা কিসের দ্বারা? দিকৃত পরত্ব তার মধ্যে আছে বলে। কোনো ব্যক্তি সমীপে থাকলে সমীপস্থে দিকৃতম অপরত্তম, যে কাছে আছে তাতে দিকৃত অপরত্ব। আচ্ছা, মানে যাতে অধিক দিকের সংযোগ হয়েছে তা সে হচ্ছে দূর, যাতে কম দিকের সংযোগ রয়েছে সে হচ্ছে অপর, এই সরি নিকট, সমীপস্থ। ওটাকে আমরা পর বলতে পারি, এটাকে অপর বলতে পারি। আর জ্যেষ্ঠ বলতে যাতে অধিক কালো সংযোগ হয়েছে তাতে সে হচ্ছে জ্যেষ্ঠ, মানে বড়। জ্যেষ্ঠে কালকৃতম পরত্বম। আর কনিষ্ঠ যে, তাতে কালের অল্প সংযোগ হয়েছে তাই কালকৃতম অপরত্তম, কনিষ্ঠে কালকৃতম অপরত্তম। ব্যাস। পরত্ব এবং অপরত্বের যে লক্ষণ সেটা হলো পর ব্যবহার অসাধারণ কারণম পরত্বম, এটা হয়েছে অপর ব্যবহার। আচ্ছা, পর ব্যবহার অসাধারণ কারণম পরত্বম, পর এই ব্যবহারের যে অসাধারণ কারণ সে হচ্ছে পরত্ব, অপর এই ব্যবহারের অসাধারণ যে কারণ সে অপরত্ব। তে বিভজতে মানে সে দুটোকে ভাগ করা হচ্ছে দিকৃত ইত্যাদি করে, বাকি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, গুরুত্ব। গুরুত্ব কাকে বলে? গুরুত্ব হচ্ছে আদ্য পতন অসমবায়ী কারণ। প্রথম পতন, ধরুন বৃক্ষ, ঠিক আছে, বৃক্ষ, এই বৃক্ষ থেকে একটা ফল পড়ছে, এই ফলটা পড়ছে, এর পতন হচ্ছে, পতন হচ্ছে, পতন হচ্ছে, ভূমিতে এসে পড়লো। এই পতন ক্রিয়াগুলো অনেকগুলো ঘটে, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে পতন ক্রিয়া তার অসমবায়ী কারণ হয় গুরুত্ব, মানে গুরুত্বের ফলে প্রথম পতন ক্রিয়াটা হয়। তারপরে দ্বিতীয়াদি যে পতন হয় না, তার অসমবায়ী কারণ কিন্তু গুরুত্ব নয়, তার অসমবায়ী কারণ হচ্ছে বেগ। দ্বিতীয়াদি পতনের প্রতি অসমবায়ী কারণ হয় বেগ, ঠিক আছে। তাহলে এবার আপনারাই বলুন, এই যে লক্ষণটা আছে না আদ্য পতন অসমবায়ী কারণ, এখানে আদ্য পদটা কেন বলা হয়েছে? বেঁকে যাতে অতিব্যাপ্তি না হয়। হ্যাঁ, বেগে যাতে অতিব্যাপ্তি না হয়, ঠিক আছে। সেই জন্য দেখুন, দ্বিতীয়াদি পতনস্য বেগা সমবায়ী কারণত্বাৎ, মানে দ্বিতীয়াদি পতনের প্রতি বেগ যেহেতু অসমবায়ী কারণ, তাই বেগে অতিব্যাপ্তি বারণায়, বেগে অতিব্যাপ্তি বারণের জন্য আদ্য এই পদটা বলা হয়েছে। এবার আদ্য পতনের যে অসমবায়ী কারণ হবে সে কিন্তু গুরুত্বের ফলেই প্রথম পতনটা তৈরি হয়। সেই প্রথম পতন ক্রিয়ার ফলে একটা বেগ উৎপন্ন হয় ওটার মধ্যে, ওই বেগের ফলে দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পতনগুলো হয়। তো এই গুরুত্ব কোথায় থাকে? দুটো দ্রব্যে, পৃথিবী আর জল। পৃথিবী আর জল এই দুটো দ্রব্যের মধ্যেই গুরুত্ব থাকে, ঠিক আছে। পৃথিবী জলবৃত্তি, ব্যাস। স্যার গুরুত্ব মানে কি ভার বা ওজন এরকম কি? হ্যাঁ, ওয়েট, ওয়েট। ওয়েট, মাধ্যাকর্ষণ নয়। আর মাধ্যাকর্ষণ শক্তিটা তো সেটা গুরুত্ব নয়,
গুরুত্ব যার মধ্যে থাকে তাকে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে টানে। ঠিক আছে? গুরুত্ব নট ইজিক্যাল টু মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে? আচ্ছা, সুবর্ণ, এখানে বলা হলো গুরুত্ব দুটো দ্রব্যের মধ্যে থাকে, পৃথিবী আর নট জল। ইকুয়াল টু বললেন, হ্যাঁ, গুরুত্ব নট ইকুয়াল টু মাধ্যাকর্ষণ শক্তি বললেন না ইকুয়াল টু বললেন? নট ইজিক্যাল টু। আচ্ছা গুরুত্ব আছে বলে মাধ্যাকর্ষণ শক্তি তাকে টানে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এখন সোনার মধ্যে গুরুত্ব থাকে না, সুবর্ণের তো ওয়েট আছে। গুরুত্ব মানে অ্যাকচুয়ালি ওয়েট, সুবর্ণের তো ওয়েট আছে, কিন্তু সুবর্ণের যে না, ওয়েট, সুবর্ণ তো তেজ। হ্যাঁ সুবর্ণ তৈজস দ্রব্য, তাতে ওয়েট নেই। সুবর্ণের যে ওয়েটটা আসে সেটা পার্থিব দ্রব্যের ফলে আসে। ঠিক আছে? সুবর্ণের মধ্যে যে পার্থিব দ্রব্যের ভাগ রয়েছে তার জন্যই তার ওয়েট আসে, আদারওয়াইজ সুবর্ণের এরকম গুরুত্ব নেই, যেহেতু সে তৈজস দ্রব্য। যাক, তারপরে আদ্য স্যন্দন অসমবায়ী কারণম দ্রবত্বম। প্রথম যে স্যন্দন, স্যন্দন মানে প্রবাহ, স্যন্দন মানে প্রবাহ। সেই প্রবাহের যে অসমবায়ী কারণ, এই যে জল, জল প্রবাহিত হচ্ছে, তার যে প্রথম বা আহ ঢাল আছে, জলের প্রথম প্রবাহটা যেটা হলো তার প্রতি যে অসমবায়ী কারণ সেটা হচ্ছে দ্রবত্ব। দ্রবত্বের ফলে তার প্রথম প্রবাহটা ঘটে। দ্বিতীয়াদি প্রবাহের কারণ কিন্তু বেগ, দ্বিতীয়াদি প্রবাহের কারণ হচ্ছে বেগ, তাই এখানে আদ্য পদটা বলা হয়েছে। আদ্য যে স্যন্দন, স্যন্দন মানে প্রস্রবণ, স্যন্দন বলতে প্রস্রবণ বা প্রবাহ, তার যে অসমবায়ী কারণ তাকে বলা হয় দ্রবত্ব। সেই দ্রবত্ব কোথায় থাকে? পৃথিবী, জল এবং তেজ, এই তিনটে দ্রব্যের মধ্যে থাকে। পৃথিবী, জল এবং তেজ। দ্রবত্ব দুই প্রকার, আগে পড়া হয়েছে এটা, দ্বিবিধম। সেই দ্রবত্ব দুই প্রকার, সাংসিদ্ধিক এবং নৈমিত্তিক। সাংসিদ্ধিক মানে ন্যাচারাল, প্রাকৃতিক। সাংসিদ্ধিক দ্রবত্ব একমাত্র কোথায় থাকে? জলে। জলে। সাংসিদ্ধিক দ্রবত্ব একমাত্র জলে থাকে। আর নৈমিত্তিক বলতে নিমিত্তের ফলে যেটা উৎপন্ন হয়। নিমিত্ত বলতে এখানে সাধারণত তেজস সংযোগ হয়। অগ্নিসংযোগ। হ্যাঁ, সেই অগ্নি সংযোগের ফলে যেখানে যে দ্রবত্ব উৎপন্ন হয় সেটা নৈমিত্তিক। সেটা কোথায় থাকে? পৃথিবী এবং তেজে। হ্যাঁ, পৃথিবী এবং তেজে। পৃথিবীতে পৃথিবী পার্থিব দ্রব্য যেমন ঘৃতাদি, তাতে অগ্নি সংযোগ যেমন দ্রবত্তম, অগ্নি সংযোগের ফলে দ্রবত্ব উৎপন্ন হয়। আর তৈজস দ্রব্য বলতে সুবর্ণাদি, তাতেও ওই অগ্নি সংযোগের ফলে দ্রবত্ব উৎপন্ন হয়। ঠিক আছে? তেজস্বী সুবর্ণাদৌ। বেশ, এখানে তো আর কিছু নেই, একই কথা আছে। স্যন্দনম মানে প্রস্রবণম, এখানে উনি বলে দিয়েছেন। তেজস সংযোগজম নৈমিত্তিকম তদ ভিন্নম সংসিদ্ধিকম পৃথিব্যাম নৈমিত্তিকম উদাহরতি ঘৃতাত ইতি তেজসী তথাহ সুবর্ণাদি। ব্যাস, এই দ্রবত্ব পর্যন্ত আমাদের হয়ে গেল। যে স্নেহ আর শব্দটা পরের দিন বলে আমরা পৃথিবী থেকে ডিটেলস এবার শুরু করবো। ঠিক আছে? এগুলোর মধ্যে সেরকম কিছু বক্তব্য নেই, তাই একটু তাড়াতাড়ি আমরা করে দিলাম। তো আজকে কয়েকটা এক্সট্রা আলোচনা আমরা করেছি, যেটা হচ্ছে পৃথকত্ব এবং অনন্যাভাবের ক্ষেত্রে এবং দ্বিত্বের উৎপত্তি। ঠিক আছে? ব্যাস, এই পর্যন্ত থাক। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার, হ্যাঁ, বলছি ওই বিভাগের যে লক্ষণটা আছে না, সংযোগ নাশক গুণ বিভাগ, তো হ্যাঁ, ওটা বললেন যে সংযোগ এই বিভাগ হচ্ছে সংযোগ নাশের কারণ। তা হ্যাঁ। ওটাকে এরকম ভাবে বলা যায় না যে সংযোগ ও নাশক অসাধারণ কারণ বিভাগ? হ্যাঁ, তাও বলা যাবে। সংযোগ না যোগ অসাধারণ কারণ, অ্যাকচুয়ালি তাই বলতে হবে, তাই বলতে হবে। ওখানে অসাধারণ পদগুলো সব যোগ করতে হবে। যেখানে যেখানে কারণ আছে না, শুধু কারণ বলা আছে, সেখানে অসাধারণ পদগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আচ্ছা সংযোগ, এখানে এই ক্ষেত্রে কিন্তু না বললেও হবে মনে হয়। কেন? কারণ আহ গুণ পদটা আছে না, তাই জন্য। সাধারণ নিমিত্ত কারণের মধ্যে কারা পড়ে? ঈশ্বর, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের প্রযত্ন, আর সেগুলো সব গুণ পড়ছে। ঠিক, এখানে অসাধারণ পদ বলতে হবে। ঠিক আছে? অসাধারণ পদটা বলতে হবে, কারণ তারাও গুণই হয়। আর কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখি। আচ্ছা, আরেকটু আগালে, আরেক এই মাসে দেখি আরেকটা পরীক্ষা নেব। ঠিক আছে?